হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু নিউ সেশন। আজকে ইংলিশ ক্লাসে সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি আজকে ক্লাস শুরু করব। আজকে গুরুত্বপূর্ণ একটা টপিক আলোচনা করব। তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনের উপর লেখা আছে সাম ইম্পর্টেন্ট রুলস ফর কমন ইরর্স, অর্থাৎ গতকাল আমরা যে ক্লাসটা করেছিলাম তারই কিছু কিছু কমন ইরর, একদম বেসিক জিনিসগুলো আমি দেখাবো। তার কারণটা, তোমরা এইচএস দিয়ে এসে কিন্তু এএনএম জিএনএম এর পরীক্ষাগুলো দিতে যাচ্ছ। তার জন্য কি হবে, তোমাদের যে গ্রামারগুলো সেগুলো সাধারণত বেসিক গ্রামার থাকে, যেগুলোর উপর দিয়ে আজকে আমি ক্লাসটা রেখেছি। খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস হতে চলেছে। তোমরা ক্লাসটাকে মন দিয়ে দেখো, ঠিক আছে? পর থেকে খাতাটা বের করে যেমন ভাবে বলেছি সেরকম ভাবে লিখতে শুরু করো। দেখো প্রথম কোশ্চেন কি বলেছে, দেখো ইউ আর দ্য ম্যান হু হ্যাভ স্পয়েলড ইট, নো ইরর। দেখো এগুলো কিন্তু তোমাদের এএনএম জিএনএম এর পরীক্ষাটা 21-22 সাল থেকে হচ্ছে, তার জন্য বেশি কোশ্চেন পাওয়া যায়নি। যে কটা কোশ্চেন ছিল আমি আগের দিনকার মানে গতকাল আমি আলোচনা করেছি। তাই আমি অন্যান্য পরীক্ষার যে কোশ্চেন গুলো আসছে দেখো সবগুলোই সালের কোশ্চেন, সবই সালের কোশ্চেন দিয়েছি। আরো অনেক অনেক এই কোশ্চেন গুলোতে এসছে, পাশে ডট ডট দিয়ে লিখিয়ে কিছুই করিনি, জাস্ট সালের কোশ্চেন গুলো দিয়েছি। এগুলো কিভাবে কমন ইরর আমরা বের করবো, বেসিক জিনিস একদম, ঠিক আছে? তোমরা দেখলেই চিনতে পারবে। চলো সেইগুলোকে আমরা আজকে কনসেপ্ট বেসিস করে, মানে কনসেপ্টের উপর মানে ভিত্তি করেই সেগুলো আমি তোমাদেরকে সলভ করাবো। দেখো কি বলছে, বলছে ইউ আর দ্য ম্যান হু হ্যাভ স্পয়েলড ইট। বলছে তুমি হও সেই মানুষটা। দি ম্যান মানে কি সেই মানুষ, তুমি হচ্ছে সেই মানুষটা। হু যে হ্যাভ স্পয়েলড নষ্ট করে ফেলেছো, ইট এটাকে, এটাকে তুমি নষ্ট করে ফেলেছো, তুমি সেই মানুষ। এবার নৈরত দিয়েছে চারটে পার্ট, দেখো এটা হচ্ছে, আমি একটু পেনটা নিয়ে নিই। আচ্ছা, এটা হচ্ছে এ পার্ট, ঠিক আছে? এটা হচ্ছে, এটাকে বলা হয় এ পার্ট, এটাকে বলা হচ্ছে বি পার্ট। এই যে দেখতে পাচ্ছ বার চিহ্ন দেওয়া আছে, এগুলো বি পার্ট। এটা হচ্ছে সি পার্ট। প্রত্যেকটা কোশ্চেন লিখতে পারবো না, এটা প্রথমটা দেখিয়ে দিচ্ছি। দেখো এ বি সি ডি চারটেই পার্ট রয়েছে। চারটে পার্টের মধ্যে যদি ভুল থাকে তাহলে সেই পার্টে ঠিক মারতে হবে, আর যদি না ভুল থাকে তাহলে নো এরর হবে। দেখো সিজিএল এসছে, সিজিএল সিএইচএসএল এর পরীক্ষাগুলো এমটিএস এসএসসি কন্ডাক্ট করে, এসএসসি, ঠিক আছে? স্টাফ মানে স্টাফ সিলেকশন কমিশন আর কি পরীক্ষাগুলোকে মানে কন্ডাক্ট করে, সেইখানে খুব টিপিক্যাল মানে এক্সাম হয়, খুব কঠিন কোশ্চেন হয়। সেই সমস্ত পরীক্ষাতেও পর্যন্ত এই ধরনের কোশ্চেনগুলো এসছে, যেগুলো আমরা কোনো কিছু যদি গ্রামার বেসিক জিনিস, বেসিক বলতে খুব ভিতরে না গিয়ে যদি বেসিকটা জানি তাহলে তার উপর দিয়ে সলভ করা যায়। ইউ আর দ্য ম্যান, তুমি হও হচ্ছে মানুষ। হু হ্যাভ স্পয়েলড ইট, নো এরর। দেখো এক চান্সে বুঝে যাবে কেন। দেখো এই যে হু দিয়েছে, ইউ আর দ্য ম্যান, এটা একটা বাক্য, এখানে একটা বাক্য, এই পর্যন্ত একটা বাক্য হচ্ছে। আর দ্বিতীয় বাক্য শুরু হচ্ছে হু হ্যাভ স্পয়েলড ইট, যে এটাকে নষ্ট করে দিয়েছে। এবার এই হু বসে, এই যে হু, হুর সঙ্গে হুম বলতে পারো। হু হচ্ছে ব্যক্তিকে বোঝালে বসে, হুম ব্যক্তিকে বোঝালে বসে, কিন্তু হুম সাবজেক্টের জন্য বসে, আর হুম হচ্ছে সরি হু সাবজেক্টের জন্য, আর হুম হচ্ছে অবজেক্টের জন্য বসে। দেখো এখানে মানেটা কি বলছে, ইউ আর দ্য ম্যান, তুমি হচ্ছে মানুষ। হু যে, তাহলে হু মানে হচ্ছে এখানে কে নয়, হু মানে হচ্ছে যখন আমরা জয়েন ব্যবহার করব, জয়েন করব, দুটো বাক্যকে যুক্ত করব, যেটা বললাম এই পর্যন্ত একটা বাক্য, এই পর্যন্ত একটা বাক্য, দুটো বাক্যকে যুক্ত করেছে কি দিয়ে, দুটো বাক্যকে যুক্ত করেছে হু দিয়ে। তাহলে হুটা কি করে জয়েন করা হয়েছে, যখন জয়েন করা হবে তখন এই ডব্লিউএইচ ওয়ার্ডগুলোর মানে একটু ভিন্ন রকম হয়ে যায়। কিরকম হয়ে যায়, যেমন হু থাকলে হচ্ছে হু এইচ ও, ডব্লিউএইচ ও, হু মানে হচ্ছে যে, ঠিক আছে? আর হুম ডব্লিউএইচ ও এম, হুম মানে কি, হুম মানে হচ্ছে যাকে, ঠিক আছে? যেগুলো আমরা কি করতাম, হু মানে কে জানি, হু মানে যা কাকে জানি। তারপর ধরো হোয়েন, হোয়েন মানে আমরা কি করি না, হোয়েন মানে আমরা কখন বলি, কিন্তু এখানে হবে কি যখন, ঠিক আছে? এখানে হবে যখন। তারপর হচ্ছে হোয়ার মানে কি, হোয়ার মানে হচ্ছে কোথায়, তাই না? এখানে হবে কি যেখানে, এখানে হবে যেখানে। এরকম ধরনের মানে আসে যখন আমরা বাক্য কি করি, যখন আমরা জয়নিং করি, ঠিক আছে? যখন আমরা জয়নিং করব তখন এই ডব্লিউএইচ মানেগুলো স্বাভাবিক এই বাংলাগুলো চলে আসছে। তাহলে এখানে সেরকম ভাবে হু মানে কি বোঝাচ্ছে, দেখো জয়নিং করছি যেহেতু দুটো বাক্যকে, সেখানে হু মানে হচ্ছে কি বোঝালো, যে বোঝালো। তাহলে যে হ্যাভ স্পয়েল, স্পয়েল মানে কি নষ্ট করে দেওয়া। স্পয়েল 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 মানে কোন টেন্সে আছে, দেখো হ্যাভ দেওয়া আছে। হ্যাভ থাকলে কি হয়, হ্যাভ থাকলে পারফেক্ট টেন্স হয়। হ্যাভ থাকলে কোন টেন্স হয়, না হ্যাভ থাকলে পারফেক্ট টেন্স হয়। পারফেক্ট, কোন পারফেক্ট, হ্যাভ থাকলে পারফেক্ট, কোন পারফেক্ট, হ্যাভ যদি প্রেজেন্ট টেন্স তাহলে এটা কি হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তার প্রেজেন্ট পারফেক্ট টেন্স গঠন প্রণালী কি, প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, সরি সাবজেক্ট, তারপর হচ্ছে ইরেজারটা নিয়ে একটু মুছে দিই, একটু দাঁড়াও। আচ্ছা, তারপর দেখো কি বলছে, গঠন প্রণালী কি না, প্রথমে সাবজেক্ট, তারপর হচ্ছে হ্যাভ, না হলে হচ্ছে হ্যাজ, নিলে হচ্ছে কি, তারপর হচ্ছে ভি থ্রি,
তারপর হচ্ছে অবজেক্ট। তাহলে গঠন প্রণালী কি বলতো, সাবজেক্ট, হ্যাভ হ্যাজ, ভিত্রি, অবজেক্ট। হ্যাভ হ্যাজ এর মধ্যে কে বসবে, সাবজেক্ট অনুসারে বসবে। ঠিক আছে, এখানে দেখো কি বলছে, তাহলে ইউ আর দ্য ম্যান, তাহলে এই হ্যাভটা কার অ্যাকর্ডিং এ বসছে, না এই হ্যাভটা বসছে হচ্ছে ম্যানের অ্যাকর্ডিং এ বসছে, ম্যান অনুযায়ী বসছে। তাহলে ম্যানটা কজন মানুষ আছে, একজন মানুষ, তাহলে একজন মানুষ তাহলে কি বসে, না একজন মানুষ হলে হ্যাজ বসে। তাহলে এই পার্টটা ইরো রয়েছে, এটা তাহলে হ্যাজ হবে, হ্যাভ হবে না, তাহলে কি হবে, না হ্যাজ হবে। তাহলে এই পার্টে ভুল রয়েছে, তাহলে হ্যাজ হ্যাজ বলে দিলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। তাহলে ইউ আর দ্য ম্যান হু হ্যাজ স্পয়েলড ইট। এবার দেখো হ্যাভ এর পর ভার্বের থার্ড ফর্ম আছে, কোনো রকম কোনো সমস্যা নেই, একদম পুরো সঠিকভাবে হচ্ছে এইটা উত্তর হবে। আর একটা বলে দিই যে জিনিসটা বেসিক্যালি এই যে একটা দুটো কি করে বুঝবো, দেখো একটা দুটো কি করে বুঝবো, না একটা দুটো বোঝার উপায় হচ্ছে তোমাদের একটুখানি মুছে নিয়ে আমি লেখা বলছি, সুন্দরভাবে বুঝতে পারবে, দেখো কোনো প্রবলেম হবে না, একদম পুরো সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি। দেখো অক্সিলিয়ারি ভার্ব যে বসে না, অক্সিলিয়ারি ভার্ব অর্থাৎ কি, না অক্সিলিয়ারি ভার্ব কি কি থাকছে, না অক্সিলিয়ারি ভার্ব থাকছে, আমি উপরেই লিখছি, অক্সিলিয়ারি ভার্ব কি কি থাকছে, না অক্সিলিয়ারি ভার্ব থাকছে এম, ইজ, আর। আচ্ছা, তারপর হচ্ছে ওয়াজ, ওয়ার, তারপরে হ্যাভ, হ্যাজ, তারপরে হ্যাড, তারপরে শ্যাল, উইল। এই কটা অক্সিলিয়ারি ভার্ব, এই কটা অক্সিলিয়ারি ভার্ব থাকছে। ঠিক আছে, এই কটা অক্সিলিয়ারি ভার্বের মধ্যে এই অ্যামিজার হচ্ছে, এরা হচ্ছে পরস্পর বন্ধু, মানে যে বাক্যে অ্যাম থাকবে সেই বাক্যে ইজও থাকে, আরও থাকে কর্তা সাপেক্ষে। যে বাক্যে ওয়াজ থাকে সেই বাক্যে ওয়্যার থাকে, যে বাক্যে হ্যাভ থাকে সেই বাক্যে হ্যাজ থাকে। আর হ্যাড একাই থাকে। শ্যাল উইলের ব্যবহার এখনো খুব একটা, মানে আই এবং উইর ক্ষেত্রে আমি বলেছিলাম আগের দিনের ক্লাসে মনে হয়, আই এবং উইর ক্ষেত্রে শ্যাল বসে, নিলে সবার পাশে উইল বসে, কোনো রকম কোনো সমস্যা নেই, এখানে একটা দুটো বোঝালে সব উইল বোঝাবে, শুধুমাত্র আই আর উইল ক্ষেত্রে শ্যাল বসে, হয়ে গেল ব্যাপারটা। হ্যাড সবার ক্ষেত্রে বসে, তাহলে এর কোনো প্রবলেম নেই। প্রবলেম হচ্ছে এই জায়গাটা, এক নম্বর মানে অ্যামিজার, ওয়াজ আর হ্যাভ হ্যাজ, তাহলে এরা কখন বসে, যে বাক্য ওয়াজ থাকবে সেই বাক্য ওয়্যারও ব্যবহার হতে পারে। আর এই যে বাক্যে ধরো যে কোশ্চেন ধরো ওয়াজ দেওয়া আছে, সেই বাক্যে কিন্তু এই ছকের মধ্যেই অক্সিলিয়ারি ভার্ব বসবে, ওয়াজ নাহলে ওয়্যারের মধ্যে বসবে, কখনো এই ছক থেকে উঠে এসে ছকে আসবে না। মানে ওয়াজ ওয়্যার যদি এই ধরো এখানে হ্যাভ দিয়েছে, হ্যাভ দিয়েছে মানেই এই এর যে উত্তরটা হবে, এর উত্তরে অবশ্যই হ্যাভ হ্যাজের মধ্যেই থাকবে, হ্যাভ না হলে হ্যাজের মধ্যেই থাকবে, কখনো এই ছক থেকে এই ছকে আসবে না, কিংবা এই ছক থেকে কখনো এই ছকে আসবে না, প্রত্যেকের ঘরে যে যার মতো সে যার থাকবে। এরা থাকলে এদের মধ্যে বসবে, এরা থাকলে এদের মধ্যে বসবে, যদি এরা থাকে তাহলে এদের মধ্যে বসবে। এবার প্রত্যেকটা ছকে দেখো একটা বোঝালে এবং একের বেশি অর্থাৎ 2, 3, 4, 5 লাখ লাখ বোঝালে কি বসে, এখানেও একটা বোঝালে কি বসে এই ওয়াজের মধ্যে, এবং একের বেশি মানে 2, 3, 4, 5, 6 করে বোঝালে কি বসে। এই ঘরেও হ্যাভেজের মধ্যে একটা বোঝালে, একটা একজন বোঝালে, কোনো একটা বস্তু বোঝালে হ্যাভেজের মধ্যে কে বসে, আর নাহলে একের বেশি বোঝালে কে বসে। এটা প্রত্যেকটা ক্ষেত্রে ব্যবহার করা হয়। কিভাবে মনে রাখবে, দেখো এস থেকে কি হয়, এস থেকে হচ্ছে সিঙ্গুলার, এস থেকে হচ্ছে সিঙ্গুলার, সিঙ্গুলার মানে কি, সিঙ্গুলার মানে হচ্ছে সিঙ্গেল, হ্যাঁ কি না, সিঙ্গুলার মানে হচ্ছে সিঙ্গেল, তাহলে সিঙ্গেল মানে কটা, তাহলে একটা, তাহলে সিঙ্গেলের কি রয়েছে, এস রয়েছে। তাহলে দেখো এম, ইজ, আর এর মধ্যে যার সঙ্গে এস থাকবে, এই যে এস আছে, এম, ইজ, আর এর মধ্যে যার সঙ্গে এস থাকবে, কার সঙ্গে এস আছে, কার সঙ্গে এস আছে, দেখো তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ, কার সঙ্গে এস আছে, না ইজের সঙ্গে এস রয়েছে। তাহলে ইজটা হচ্ছে কি জন্য ব্যবহার করা হবে, ইজ ব্যবহার করা হবে হচ্ছে এই একটার জন্য, মানে যা কিছু একটা বোঝাবে, একজন ব্যক্তি, একটা বাড়ি, একটা বস্তু, যা কিছু বোঝাবে তাদের জন্য অ্যামি ইজারের ছকের মধ্যে ইজ হচ্ছে সিলেক্টেড, কার জন্য, না যে কোনো একটা ব্যক্তি, একটা বস্তু, একটা প্রাণী, একটা বই বোঝালে কি বসবে, তাদের ক্ষেত্রে ইজ বসবে, এবং একের বেশি হলে আর বসবে, একের বেশি হলে আর বসবে। এম তো আয়ের ক্ষেত্রে বসে, আমরা প্রত্যেকেই জানি, এটা হয়ে গেল। ওয়াজের মধ্যে দেখো একই রকম ভাবে ওয়াজ এবং ওয়ারের মধ্যে কার সঙ্গে এস আছে, দেখো স্যার ওয়াজের সঙ্গে এস আছে, তাহলে ওয়াজের সঙ্গে যদি এস থাকে তাহলে একটা কার জন্য বসবে, একটা বসবে হচ্ছে ওয়াজের জন্য। ঠিক আছে, একটার জন্য কি বসবে, ওয়াজ বসবে, একের বেশির জন্য কি বসবে, ওয়্যার বসবে। বোঝা গেল কি বললাম। হ্যাভ হ্যাজের মধ্যে দেখো কার সঙ্গে এস আছে, হ্যাজ আছে, তাহলে হ্যাজের মধ্যে দিয়ে এস আছে, তাহলে হ্যাজটা কার জন্য সিলেক্টেড হবে, হ্যাজটা হচ্ছে একটার জন্য সিলেক্টেড হবে, এবং হ্যাভ কার জন্য হবে, হ্যাভ হচ্ছে একের বেশির জন্য হবে। বোঝা গেল কি বললাম আস্তে করে, একদম সুন্দরভাবে খাতায় নোট ডাউন করে কিন্তু এভাবে মানে নিয়ম লিখে নিজের মতো করে তুলবে। ঠিক আছে, তাহলে এখানে আমার কি ছিল, এখানে দেখো ম্যান থেকে, ম্যান আছে, ম্যান মানে মানুষ, তাহলে আমরা কি জানি, এম এ এন ম্যান, ম্যানের পুরেল ফর্ম কি, এম ই এন, সরি হ্যাঁ এম ই এন, ম্যান মানে হচ্ছে পুরেল, মানে অনেকগুলো মানুষ বুঝায়, তাই না, সব জায়গায় এস বাই এস, গার্ল থেকে গার্লস, বয় থেকে বয়েজ, মানে সব জায়গায় এস বাই এস করা হয় না,
তাই ম্যানের পুরেল ফর্ম কি? ম্যান হচ্ছে সিঙ্গুলার নাম্বার, ম্যানের পুরেল হচ্ছে মেন, এম-ই-এন মেন। তাহলে ম্যান আছে না মেন আছে, তাহলে ম্যান আছে, এম-ই-এন ম্যান আছে, তাহলে ম্যান মানে কজন? মানে সিঙ্গেল। তাহলে সিঙ্গেল হলে কটা কে বসে? হ্যাভেজের মধ্যে হ্যাভ আছে, তাহলে হ্যাভেজের ছকে চলে যাও। হ্যাভেজের মধ্যে সিঙ্গেলের কে বসে? না স্যার হ্যাজ বসে, হ্যাজের জন্য একটা, তাহলে আমার এখানে কি বসবে? হ্যাজ বসবে, হ্যাজটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। কি বললাম বোঝা গেল? তারপরে কোশ্চেন চলো কি বলছে দুয়ের দাগেরটা। আচ্ছা, দুয়ের দাগেরটা বলছে জন আই অ্যান্ড হরি, জন আই অ্যান্ড হরি হ্যাভ ফিনিশড আওয়ার স্টাডিজ। খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট, খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট, ভালো করে দেখো কি বলতে চাইছে। জন আই অ্যান্ড হরি, তাই না? তাহলে জন আই অ্যান্ড হরি এখানে কি বলতে চাইছে? ব্যাপারটা বলতে চাইছি দেখো, এখানে না এই যে এটা হচ্ছে এই সাবজেক্টের জায়গাটা এখানে প্রবলেম রয়েছে, ঠিক আছে? একদম এইগুলো খুব বেসিক জিনিস, ভালো করে দেখো তোমরা পারবে আশা করি। জন আই অ্যান্ড হরি, তাহলে জন ও থার্ড পার্সন, একজন ব্যক্তিকে বুঝিয়েছে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, হরিও থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই না? আর আইটা হচ্ছে কি? না আই হচ্ছে ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন কি? না ফার্স্ট পার্সন হচ্ছে আই উই, হ্যাঁ কি না? আই উই, আর কি? আর সেকেন্ড পার্সন কি বলা হয়? সেকেন্ড পার্সন হচ্ছে ইউ, তাই না? ফার্স্ট পার্সন কি বলা হয়? ফার্স্ট পার্সন হচ্ছে ফার্স্ট পার্সন আই আর উই কে বলা হয়। সেকেন্ড পার্সন কাকে বলা হয়? ইউ কে বলা হয়। থার্ড পার্সন কাকে বলা হয়? থার্ড পার্সন কে? না হি, তারপর হচ্ছে সি, তারপর হচ্ছে ইট, তারপর হচ্ছে থার্ড পার্সন পুরেল নাম্বার বললে সেটা কি হয়ে যায়? দে হয়ে যায়। তাহলে এটা হচ্ছে ফার্স্ট পার্সন আই উই, সেকেন্ড পার্সন হচ্ছে ইউ, থার্ড পার্সন হি সি ইট দে, এগুলো থার্ড পার্সন, তাই না? তাহলে এবার দেখো ব্যাপারটা কি হচ্ছে না, ব্যাপারটা হচ্ছে যে এই যখন সাবজেক্টে অনেকজন থাকছে তখন তোমাকে দেখতে হবে 123-এর রুল কিংবা 231-এর রুল। সে ব্যাপারটা কি বললেন? 123 বলতে 1 2 3, অর্থাৎ এটা হচ্ছে ফার্স্ট পার্সন, এটা হচ্ছে সেকেন্ড পার্সন, এটা হচ্ছে থার্ড পার্সন। ফার্স্ট পার্সন কখন হবে? মানে ফার্স্ট পার্সন আই আর উই, ধরো আই দেওয়া আছে, আই কখন প্রথম হতে পারে, জন এবং হরি কখন লাস্টে হবে, এরকম ব্যাপারটা আর কি। এরা সবসময় এরকম ভাবে লেখা হয় না, উলটপালট করে বসে। এই তিনজন যে ক্যারেক্টার লেখা আছে অনেক উলটপালট করে বসে। কখন আবার থাকবে আই উই, ধরো ইউ, আর ধরো হি দিয়েছে। দেখো ফার্স্ট পার্সন দিচ্ছে, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, তিনটেই দেবে সাবজেক্টে, হ্যাভ ফিনিশড আওয়ার স্টাডিজ দেবে, তখন কি বসবে? এরকম একটা ব্যাপার থাকে আর কি। গ্রামারটা এটা দুটো নাম দিয়েছে বলে তোমাদের একটু জটিল লাগছে, মানে কিন্তু ভাব হচ্ছে, কিন্তু ব্যাপারটা ভালো করে বোঝার চেষ্টা করি কি বলছে এখন। এরকম থাকলে 123 নাহলে 231 উত্তর হবে। 123 নাহলে 231, ব্যাপারটা কি স্যার? এক মানে কি? এক মানে ফার্স্ট পার্সন, সেকেন্ড মানে কি? সেকেন্ড পার্সন, তিন মানে কি? থার্ড পার্সন। কখন এরকম বসবে? মানে প্রথমে ফার্স্ট পার্সন, তারপর সেকেন্ড, তারপর থার্ড পার্সন কখন বসে? না যখন গুড ওয়ার্কস, সরি ব্যাড ওয়ার্কস হয়। ব্যাড ওয়ার্কস মানে কি? বাক্যটা তোমাকে পড়ে দেখতে হবে, বাক্যটা তোমাকে পড়তে হবে। পড়ে দেখো, এই বাক্যটা পড়ে যদি তুমি দেখো যে ভালো একটা মানে খারাপ কাজ বোঝাচ্ছে, বাক্যটার মধ্যে খারাপ সেন্স দিচ্ছে, তখন কিন্তু সাবজেক্টগুলো কিরকম ভাবে বুঝবে? প্রথম সেকেন্ড ফার্স্ট হবে, তারপর দ্বিতীয় সেকেন্ড হবে, তারপর তৃতীয় বসবে। এবং এটা পুরেল ক্ষেত্রে বসে, পুরেলের ক্ষেত্রে বসে, পুরেল হলেও পুরেল, ঠিক আছে? ব্যাপারটা আমি পরে বলছি, পুরেল ব্যাপারটা বলছি। পুরেল ব্যাপারটা কি? পুরেল ব্যাপারটা ধরো বললো যদি উই, ধরো উই না, ধরো সাপোজ এই জায়গাটায় বললো, আমি একটু পেন নিয়ে মুছে দিয়ে বলছি। ধরো এই জায়গাটা হরির জায়গায় বলছে, ধরো হরির জায়গায় দিয়েছে যে ধরো এখানে দিয়েছে ইউ, তারপরটা দিয়েছে উই, তারপরটা দিয়েছে দে। তারপর দেখো তাহলে উই ইউ মানে কি? ইউ মানে তোমরা, তুমিও হয় তোমরা হয়, কিন্তু তোমরা কেন ধরবো? কারণ হচ্ছে উই মানে দেখো, উই মানেও আমরা, আমরা মানে কি একের বেশি মানে পুরেল। আর দে মানে কি? দে মানে তারা, তার মানে কি একের বেশি মানে এটাও পুরেল। তাহলে এগুলো যদি পুরেল, এটাও তাহলে কি দেওয়া আছে? পুরেল দেওয়া আছে। তাহলে কখন এই পুরেল গুলো কখন বসে? না পুরেলও সবসময় এই 123-এর আন্ডারে বসে। মানে কি? অর্থাৎ এখানে যদি পুরেল ফর্ম থাকে তারা, তাহলে তখনও এদের মধ্যে সাজে গুছিয়ে বসাতে গেলে তখন তোমাকে প্রথম ফার্স্ট লিখতে হবে। এদের মধ্যে ফার্স্ট কে? এটা, তাহলে এটা প্রথম বসবে। তারপর সেকেন্ড কে? না এটা, তাহলে এরপরে এটা বসবে, একের পর এটা বসবে। থার্ড এখানে চলে আসবে, এইভাবে সাজিয়ে লিখতে হবে। তাহলে এটা কখন বসছে? না 123 কখন হচ্ছে? 123 কখন হচ্ছে? না যখন কোনো খারাপ কাজ থাকে, এই সেন্সে বাক্য যখন খারাপ কাজ বোঝাবে, কিংবা যখন এরা পুরেল ফর্মে থাকবে, এরা পুরেল ফর্মে থাকবে, তখন হচ্ছে 123 বসে। তাহলে বাক্যটা পড়ে দেখো কি বলছে, যে জন অ্যান্ড আই অ্যান্ড হরি, জন আমি এবং হরি হ্যাভ ফিনিশড আওয়ার স্টাডিজ, আমাদের পড়াশোনাটা কমপ্লিট করে ফেলেছিলাম, ফিনিশ করে ফেলে, শেষ করে ফেলেছিলাম। তাহলে ভালো কাজ বোঝাচ্ছে। তাহলে এটা তো ব্যাড ওয়ার্কস, না? তাহলে ব্যাড ওয়ার্কসের জন্য ব্যবহার করা হবে, তাহলে 123 ব্যবহার করা যাবে। তাহলে তোমার কি করতে হবে? 231 উত্তর করতে হবে। 231 বলতে কি? প্রথমে হবে সেকেন্ড পার্সন, তারপর হবে থার্ড পার্সন,
আর লাস্টেটা হবে ফার্স্ট পার্সন। অর্থাৎ কি, আমরা বলি না কারোর ছেলে ধরো দুষ্টুমি করছে, তখন আমরা বলি না তো নিজেরটাকে দেখ আগে, নিজের ছেলেটাকে আগে দোষ বার কর, তারপর লোকের ছেলেটাকে বলবি। তখন দেখো তাহলে নিজের মানে কি, যখন খারাপ কাজ করব তখন আমরা নিজেকে প্রথম রাখবো, আর যখন ভালো কাজ করব তখন নিজেকে সবার শেষে রাখবো। মানে ক্রেডিটটা সবার শেষে রাখতে হয়, নিজেকে ক্রেডিট, মানে ভালো কাজ করেছি সবাই প্রশংসা করবে তখন তখন আমি নিজে করবো, তাই না? তাই সেটাকে তখন সবার শেষে রাখতে হবে নিজেকে। আর খারাপ কাজ করলে নিজেকে আগে দোষ দিতে হবে, যে আগে আমি, তারপর ও, তারপর তারা। ঠিক আছে, এরকম ব্যাপারটা আর কি। তাহলে এখানে কি করছে, ভালো কাজ করেছে, তাহলে ভালো কাজ করলে তাহলে কি করতে হবে না, ভালো কাজ করলে স্যার 231 উত্তর করতে হবে, 231 উত্তর করতে হবে। তাহলে 231 করা আছে, দেখো তাহলে প্রথম কি হবে, সেকেন্ড হবে। তাহলে কিন্তু প্রথম কি, জন মানে কজন, জন মানে একটা, তার মানে থার্ড পার্সন, তার মানে এটা কোনটা, এটা হচ্ছে তোমার দেওয়া আছে, বলে দিচ্ছি একটু পেনটা নিয়ে নিই। আচ্ছা, তাহলে এটা হচ্ছে কি হবে না, এটা হচ্ছে 3 দেওয়া আছে, এটাও 3-এ দেওয়া আছে, মানে থার্ড পার্সন দেওয়া আছে, আর এটা 1 দেওয়া আছে। তাহলে কি করতে হবে, 123-এর মধ্যে 2 নেই, তাহলে প্রথমটা তোমাকে 1 রাখতে হবে, তাহলে প্রথম কি হবে, আই হবে, তারপর এগুলোকে লিখতে হবে, তারপর এটা জন হবে, তারপর এটা হরি হবে। তাহলে এই পার্টেই ভুল রয়েছিল, এই পার্টটা হবে কি কারেক্ট অ্যান্সার। এগুলো করার কোনো দরকার নেই বাবা। দেখো একের বেশি আছে, আমি একটু আগে বোঝাচ্ছিলাম উপরে কোশ্চেনটাতে কি ছিল, দেখো এই যে হ্যাভ হ্যাজ কোশ্চেনে কি আছে, হ্যাভ আছে, তার মানে হ্যাভ হ্যাজের ঘরে 1 2 3-এর মধ্যে বসবে। 1 2 3 বলতে কি, একজন বোঝালে হ্যাজ, একের বেশি বোঝালে হ্যাভ। তাহলে হ্যাভ আছে মানে হ্যাভের ছকে গেলে এখানে দেখলে কি, একজনের জন্য হ্যাজ, একের বেশি হলে হ্যাভ। এখানে কজন আছে, এখানে আছে জন, আই অ্যান্ড হরি, মানে 3 জন। তাহলে 3 জন হলে একের বেশি মানে 2 3 4 5 বোঝাবে। তাহলে 2 3 4 5-এর জন্য কি বসে, না স্যার হ্যাভ বসে। তাহলে তার কি বসাতে হবে, তাহলে ওই জন্য হ্যাভ, এখানে হ্যাভ বসে আছে, তার মানে এটা কারেক্ট। এবং হ্যাভের পর গঠন পড়লেন, এখানে কি বলছিলাম, যে সাবজেক্ট, সাবজেক্ট বসে, তারপর হচ্ছে হ্যাভ হ্যাজ বসে, হ্যাভ ভার্ব বসে, তারপর হচ্ছে কি বসে, তারপর হচ্ছে প্লাস ভি3 থাকে, হ্যাভ এবং হ্যাজের মধ্যে বসে, তারপর ভি3, তারপর কি অবজেক্ট থাকে। দেখো তাহলে এখানে সাবজেক্ট পেয়ে গেলে সাবজেক্টটা সাজিয়ে লিখলে, এই পার্টে ভুল ছিল বলে দিলাম, তারপর দেখো ঠিক আছে কিনা দেখে নাও। তারপর দেখো 3 জন থাকার জন্য একের বেশি মানে কি, একের বেশি মানে হচ্ছে হ্যাভ, তাহলে কি বসবে, একের বেশি হ্যাভ মানে মানে একের বেশি বসবে মানে হ্যাভ বসবে, তাহলে ঠিক আছে। তারপরে হ্যাভ হ্যাজ থাকলে কি বসে, ভার্বের এখানে দেখো ভার্বের থার্ড ফর্ম বসে, তাহলে ফিনিশ থেকে ফিনিশড, থার্ড ফর্ম দেওয়া আছে, কোনো সমস্যা নেই। তাহলে আওয়ার স্টাডি কেন দিয়েছে, না একের বেশি ছিল, এখানে 2 3 4 5 ছিল। আমরা যদি বলি যে 3 4 জন একসঙ্গে কাজ করি, তাহলে আমরা কি বলবো, আমরা করেছি এটা কাজ, তাহলে আমাদের ইংরেজি কি আওয়ার, তাহলে এটা তাহলে ঠিক আছে, কোনো সমস্যা নেই। তাহলে এই পার্টে ভুল ছিল, এই পার্টটা তোমাকে ঠিক করতে হবে। কি বললাম বুঝে গেল? তাহলে কোন পার্টে ভুল রয়েছে, ইরর রয়েছে আমাদের 1 নম্বর পার্টে, ইরর রয়েছে 1 নম্বর পার্ট, এই পার্টটাই হচ্ছে ইরর রয়েছে। হলো, বোঝা গেল কি বললাম? তোমরা ভিডিওটাকে আস্তে আস্তে করে পজ করে করে দেখো, যারা অনেকে আমাকে কমেন্ট করেছো দেখলাম ভিডিওটাতে, যে স্যার আস্তে পড়ান তাহলে একটু ভালো হয়। বুঝতে পারছি, ঠিক আছে, আমি চেষ্টা করবো, আমার খেয়াল ছিল না, আমি ধীরে ধীরে করে বলার চেষ্টা করছি পরের ভিডিওতে, ঠিক আছে? দেখো ভালো করে দেখো। আর ওই ভিডিওগুলো যেটা দুটো বলে ফেলেছি, এটা কিছু করার নেই, তোমরা এটা সুন্দরভাবে পজ করে করে বা দেখে নাও আর কি, হ্যান্ড নোট তৈরি করে নাও। দেখো তারপর কি বলছে এখন। 3 নম্বর কোশ্চেন দেখো, বলছে নাইদার দ্য মাউস নর দ্য লায়ন ওয়ার কট, ঠিক আছে, নো এরর। দেখো এমটিএসে এসে 2011 সালে, ঠিক আছে। তাই নাইদার নর কনসেপ্ট ভালো করে বুঝে নাও, কনসেপ্ট একদম ক্লিয়ার করে নাও, কি বলতে চাইছে দেখো। নাইদার নর দিয়ে কি বলতে চাইছে দেখো, শুধু নাইদার নর না, অনেকগুলো জিনিস আছে। দেখো 3টে জিনিস লিখছি তোমাদের সামনে, দেখো 1 নম্বর হচ্ছে নাইদার, NEITHER, নাইদার ডট ডট দিয়ে নর, হলো। আচ্ছা, 2 নম্বর হচ্ছে আইদার অর, আইদার আইদার ডট ডট দিয়ে অর, ঠিক আছে। আচ্ছা, 3 নম্বর কি বলছে না, নট অনলি বাট অলসো, নট অনলি ডট ডট দিয়ে বাট, বাট অলসো, নট অনলি বাট অলসো, এই 3টেই, ঠিক আছে। দেখো এরা দিয়ে যখন বাক্য থাকবে, নাইদার নর, ঠিক আছে, কর্ণকালীন নিয়ে বুঝতে সুবিধা হয় তোমাদের ভালোভাবে। আচ্ছা, এরা দিয়ে যখন বাক্য, নাইদার, আইদার, নট অনলি, এরা দিয়ে যখন বাক্য থাকছে, মানে বাক্য শুরু হচ্ছে কিংবা বাক্যের মাঝখানে আছে, যদি নাইদার নর কিংবা নাইদার কিংবা নর, নাইদার কিছু কিছু বাক্য আবার ওয়ার্ড ফর লিখে সেন্টেন্স লিখে তারপর নর দিয়েছে, আইদার লিখে কিংবা কিছু ওয়ার্ড দিয়ে আইদার লিখে ডট ডট দিয়ে অর দিয়েছে, ঠিক আছে। এই আইদারের উদাহরণ একটু পরে বলছি, কিংবা অ্যাজ ওয়েল উদাহরণ পরে বলবো আমি।
নট অনলি বাট অলসো উদাহরণ একই রকম হবে, কিছু দিয়েছে সাবজেক্ট দিয়ে নট অনলি দিয়ে আবার কিছু ডট ডট কিছু বাক্য লিখে আবার বাট অলসো দিয়েছে, এরকম যদি থাকে, অর্থাৎ নট অনলি বাট অলসো একটা বাক্যে আছে, আইদারও একটা বাক্যে আছে, নাইদারও একটা বাক্য আছে, প্রত্যেকটা হচ্ছে এরকম থাকবে, নাইদারের সঙ্গে নট থাকবে। আর কোনো কোনো সময় নাইদারের সঙ্গে অর দিয়ে দিলে কি হবে, যে পার্টটা অর আছে সেই পার্টটা ভুল হয়ে যাবে। কখনো কখনো আইদারের সঙ্গে নর দেবে, তাহলে আইদারের সঙ্গে কি হয়, আইদারের সঙ্গে অর হয়, তাহলে নর দিলে কি হবে, নরটা তাহলে ইরর হয়ে যাবে। কি বললাম বোঝা যাচ্ছে না? আছে না? আবার নট অনলি বাট অলসোটা কোনো সমস্যা হয় না, এই আইদার অরটা ঘুরিয়ে দেয়, অর্থাৎ এটা এই ওটা হচ্ছে এই পাশটা দিয়ে দিবে আর এটা এর সঙ্গে যুক্ত করে দেবে, তাহলে এটা কি হবে, ভুল হয়ে যাবে, এই পার্টটা ইরর হয়ে যাবে, তাই না? আচ্ছা, তাই তোমাদের এখানে কি ব্যাপারটা বলতে চাইছি, এখানে যে ব্যাপারটা আছে এটা এক ধরনের এখানে ইরর হয়, এইখান থেকে যেটা বললাম অরের যে ব্যাপারটা বললাম এটা এক ধরনের এখানে ইরর আসে, এটা এক ধরনের ইরর। আরেকটা ধরনের ইরর হয় সাবজেক্ট ভার্বের উপর ইরর হয়, ভার্বের উপরে, এইগুলো থাকলে ভার্বের প্রবলেমে ইরর হয়, সেটা কিরকমই হয় দেখো, আইদার এবং অর থাকলে, কিং আইদার অর, নাইদার নর, আর নট অনলি বাট অলসো যখন থাকবে তখন দেখবে এই যে নর অর এবং বাট অলসো, এদের পরে এদের পরে এদের পরে যে সাবজেক্ট থাকবে সেই অনুযায়ী, এদের পরে যে সাবজেক্ট থাকবে সেই অনুযায়ী ভার্ব বসবে, সেই অনুযায়ী ভার্ব বসবে, তাহলে আইদার এগুলো নয়, তাহলে নর অর নট অনলি বাট অলসো, এই তিনটে এই তিনটে এই তিনটে অনুসারে এদের পর যে সাবজেক্ট থাকবে সেই অনুসারে কি বসবে, ভার্ব বসবে। তাহলে দেখো নাইদার এর পরেরটা নেব না, নরের পরে বলেছি, অর নর আর বাট অলসো পরে, তখন নরের পর কি আছে, দি লায়ন, নরের পর কি আছে, দি লায়ন, তাহলে দি লায়ন তাহলে কি হবে, তাহলে দি লায়ন অনুসারে ভার্ব বসবে, তাহলে দি লায়ন মানে কটা লিঙ্গ, লায়ন আছে, লায়ন থেকে লায়নিজ হয়, তাই না? তাহলে লায়ন, তাহলে লায়নের পর কি হবে, লায়ন থেকে, দেখো লায়ন কি সিঙ্গুলার নাম্বারে আছে, তাহলে লায়ন সিঙ্গুলার নাম্বার থাকলে কি বসে, একটু আগে দেখালাম, দেখো কোশ্চেনে কি দেওয়া আছে, কোশ্চেনে ওয়্যার দেওয়া আছে, তাহলে ওয়্যার দেওয়া আছে, তাহলে ওয়্যার জোয়ারে ঘরে চলো, হ্যাভ হ্যাজে ঘরে যাবো না, আমরা একটি কথা বারবার করে বলছি, দেখো এটা ইন্ডিপেন্ডেন্ট, যে বাক্যে অ্যামিজারের মধ্যে কোশ্চেন থাকবে সেই বাক্যের মধ্যে বোঝাতে হবে উত্তরে, ওয়াজ ওয়ার থাকলে যে বাক্যে সেই বাক্যে ওয়াজের মধ্যে বোঝাতে হবে, যে বাক্যে হ্যাভ হ্যাজ থাকবে সেই বাক্যে হ্যাভেজের মধ্যে বোঝাতে হবে। এখানেও একটা দুজন একজনের জন্য বসে, একের বেশির জন্য বসে, এখানেও একজনের বসের জন্য বসে, এখানে একের বেশির জন্য বসে, এখানেও একজন একের বেশির জন্য বসে। আমাদের কোশ্চেনে কি দেওয়া আছে, কোশ্চেনে দেখো ওয়্যার দেওয়া আছে, কোশ্চেনে কি দেওয়া আছে, ওয়্যার দেওয়া আছে, তাহলে যদি ওয়্যার দেওয়া থাকে আমরা ওয়াজারে ঘরে যাব, গিয়ে দেখবো একের জন্য কোনটা, একের বেশির জন্য কোনটা। দেখো কি বলছিলাম, এক মানে কি সিঙ্গেল, এক মানে সিঙ্গেল, সিঙ্গেল মানে সিঙ্গুলার, যার সঙ্গে এস থাকবে তাই হবে কি একটার জন্য বসি। ওয়াজ, তাহলে ওয়াজের সঙ্গে এস আছে, দেখো WAS, এই ওয়াজটা কি হবে, একজনের জন্য বসবে, একের বেশির জন্য কি বসবে, ওয়্যার বসবে। আমাদের কোশ্চেনে কি একটা আছে না একের বেশি আছে, দেখো লায়ন আছে, তাহলে লায়ন কি আছে, সিঙ্গুলার নাম্বার আছে, তাহলে সিঙ্গুলার নাম্বারের জন্য কি বসে, সিঙ্গুলার নাম্বারের জন্য আমরা দেখলাম কি যে ওয়াজ বসে, দেখো ওয়াজের মধ্যে একটা জন্য কি বসে, ওয়াজ বসে, তাহলে এখানে কি বসবে, তাহলে এখানে কি বসবে, এখানে বসবে ওয়াজ, তাহলে ওয়্যার কেটে কি হবে, ওয়াজ হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে। তাহলে নয় নাইদার নর আইদার অর এবং নট অনলি বাট অলসো ব্যাপারটা বোঝা গেল, কি বললাম এখানে থেকে দুটো ইরর আসে, এক নম্বর কি আসছে বললাম, ভার্ব, ভার্ব বলতে ভার্ব এক নম্বর ভার্ব কিংবা এক নম্বরে ভার্বের ব্যাপারটা, দু নম্বর হচ্ছে কি না এই যে ধরনের নর অর দিয়ে ব্যাপারটা থাকে, নর এবং অরের ব্যাপারটা থাকে, কি হবে না আইদারের সঙ্গে অর হয় আর নাইদারের সঙ্গে নর হয়, তোমাকে কোশ্চেনে কি দেবে, আইদারের সঙ্গে নর যুক্ত করে দেবে আর নাইদারের সঙ্গে অর যুক্ত করে দেবে, তাহলে এটা যে পার্ট থাকবে সেই পার্টে কি হবে, ভুল হয়ে যাবে। ঠিক বললাম, বুঝা গেল কি বললাম? পরের কোশ্চেন চলো। আচ্ছা, বলছে ইউ উইল কাম, তুমি আসবে, টু মাই সিস্টার্স, আমার সরি এখানে একটু প্রিন্টিং এর সমস্যা হয়ে গেছে, মানে টাইপিং এ একটু প্রবলেম হয়ে গেছে, এখানে দেখো এই জায়গাটা একটা মানে অ্যাপোস্ট্রোফি হবে, ঠিক আছে, একটা অ্যাপোস্ট্রোফি হবে। আচ্ছা, কি বলছে, ইউ উইল কাম, তুমি আসবে, টু মাই সিস্টার্স উইডিং টুমরো, আমার বোনের যে বিবাহ পার্টিটা আছে, ওয়েডিং পার্টি রয়েছে, সেই পার্টিতে তুমি আগামীকাল আসবে, টুমরো মানে আগামীকাল আসবে, ইজ নট ইট ইট, তাই কি নয়, মানে কি ইজ নট ইট কি এটা মানে তাই কি নয় হবে, বলবে কি যে তাই আসবে না, এরকম জিজ্ঞাসা করছে। তাহলে যখন দেখো একটা কোশ্চেন ফর্মে দেওয়া আছে, মানে একটা ইন্টারোগেটিভ আর কি, ইন্টারোগেশনের ব্যাপারটা দিয়েছে, অর্থাৎ যখনই এরকম বাক্য দেওয়া থাকবে, এই যে 1 নম্বর 2 নম্বর এবং 3 নম্বর যখন বাক্য দেওয়া থাকছে, 3 নম্বর বাক্যের শেষের বাক্যে যখন এরকম প্রশ্ন করা বোঝাচ্ছে, কোনটা এই প্রশ্নটা কোথা থেকে তৈরি হয়েছে, এই প্রশ্ন তৈরি হয়েছে এই পার্ট 1 এবং পার্ট 2 থেকে,
এই পার্ট 1 এবং পার্ট 2 এর উপরে ডিপেন্ড করে এই লাস্ট বাক্যটা কি করেছে না কোশ্চেন ফর্মে নিয়ে এসছে। তাহলে এই বাক্যের উপর যদি কোশ্চেন ফর্ম তৈরি করা হয় তাহলে কোশ্চেন কি হয় যে এই যে ইজটা কোথায় ছিল, ব্যাপারটা তোমরা বুঝতে পারলে না, আবার একটু ভাঙিয়ে বলি, দেখো বুঝতে পেরে যাবে। দেখো কি বলছে এখন, দেখো ব্যাপারটা হচ্ছে কি, যখন তুমি এই ধরো দেওয়া আছে, ধরো বলছি হি ইজ এ টিচার, ঠিক আছে, হি ইজ এ টিচার, এটাকে ধরো নট দিয়েছে মানে নেগেটিভ করছে, নেগেটিভ তাহলে করলে কি হবে, নট কোথায় বসছে, নট হচ্ছে অক্সিলারি ভার্বের পরে বসছে, অর্থাৎ কি হি নেগেটিভ যখন আমি বাক্যটা করবো তখন কি হবে, হি ইজ নট এ টিচার, এটা তার নেগেটিভ। আমি ছোটবেলা করছি আই এম এ ম্যান, আই এম নট এ ম্যান করিনি, হি হ্যাজ এ পেন, হি হ্যাজ নো পেন করিনি আমরা, তাই এগুলো সব শিখে এসছি তো। অর্থাৎ কি বাক্যে যে অক্সিলারি ভার্ব থাকবে তারপরেই নট বসবে, যখন অক্সিলারি ভার্ব থাকে না তখন ডু ডাজ ডিড আসে। আরেকটা উদাহরণ দিয়ে বলি, এই বাক্যটাকে যখন আমরা ইন্টারগেটিভ করব, এই বাক্যটাকে যখন আমরা ইন্টারগেটিভ করব তখন কি হবে, ইন্টারগেটিভ করতে হলে কর্তার পরে যে অক্সিলারি ভার্ব থাকছে, অর্থাৎ আরেকটা উদাহরণ দিয়ে বলি, যদি বলি যে হি হ্যাজ সেভড মাই লাইফ, সে আমার জীবন বাঁচিয়েছিল, তাহলে হির পরে কি আছে অক্সিলারি ভার্ব, একে কি করতে বলছি জিজ্ঞাসা না, তো ইন্টারগেটিভ করতে বলছি। তাহলে ইন্টারগেটিভ করতে গেলে কি হবে না, ইন্টারগেটিভ করতে গেলে কর্তার পরে যে অক্সিলারি ভার্ব আছে সেটা কি হয় কর্তার আগে এগিয়ে যায়। তাহলে কর্তার আগে এগিয়ে গেলে কি আছে, হ্যাজ আছে, তাহলে হ্যাজ এগিয়ে এলো, হ্যাজ হি সেভড মাই লাইফ, এটাই হচ্ছে উত্তর হলো। তাহলে এখানে কোশ্চেনে কি দিয়েছে দেখো, এখানে কোশ্চেনে দিয়েছে যে ইজ, ইজ, তাহলে দেখো ইজটা কোথায় থেকে চলে এলো আমাকে বুঝিয়ে বল। আমি কি বললাম একটু আগে, এটাই বললাম যে বাক্যে কর্তার পরে যে অক্সিলারি ভার্ব থাকবে প্রশ্ন করতে গেলে তাকেই তোমাকে সামনে নিয়ে আসতে হবে, অন্য কোনো ভার্ব তোমাকে নিয়ে আসতে হবে। যেটা তোমাকে আগেটা বললাম প্রথমে একদম, যে এরা প্রত্যেকেই এই যে অ্যামিজার, ওয়াজার, হ্যাভ হ্যাজ, হ্যাড, শ্যাল, এরা প্রত্যেকেই একা একা, ঠিক আছে, একা একা বলতে অ্যামিজার অ্যামিজারের মতন করে তিনজন একসঙ্গে, ওয়াজার এরা একসঙ্গে, হ্যাভাজ এরা একসঙ্গে, হ্যাড একসঙ্গে, শ্যালউইল এরা একসঙ্গে। তাহলে যদি কোশ্চেনে দিয়ে ওয়াজারের মধ্যে থাকে তাহলে প্রশ্ন করতে গেলে ওয়াজ এবং ওয়ারকেই সাবজেক্ট আগে নিয়ে যেতে হবে, কিংবা অ্যামিজার যদি থাকে তাহলে অ্যামিজারের মধ্যে যে থাকবে তাকেই সামনে সাবজেক্ট আগে নিয়ে যেতে হবে। অর্থাৎ কি হচ্ছে, অর্থাৎ কিংবা যদি শ্যালউইল থাকে, শ্যালউইলের ফর্ম কি হবে, তাহলে প্রথমে শ্যাল নিয়ে আসতে হবে, শ্যাল না হলে উইল নিয়ে আসতে হবে, যে থাকবে নিয়ে আসতে হবে, তারপরে সাবজেক্ট থাকবে, তারপরে হচ্ছে ভার্ব থাকবে, তারপরে হচ্ছে অবজেক্ট থাকবে। কি বললাম বোঝা গেল, দিয়ে প্রশ্ন চিহ্ন দিতে হবে। তাহলে এখানে আমাদের কোশ্চেনে কি দেওয়া আছে, কোশ্চেনে দেওয়া আছে দেখো, কোশ্চেনে আছে ইউ উইল, কোশ্চেনে কি আছে ইউ, যেহেতু আমার এই বাক্যটা থেকে এই 1 নম্বর বাক্য 2 নম্বর বাক্য থেকে এই বাক্যটা প্রশ্ন করা হয়েছে, তাহলে এই বাক্য যদি প্রশ্ন করা থাকলে ইজটা তাহলে কোথা থেকে ছিল, ইজটা কোথা থেকে চলে এলো, তাহলে ইজটা হবে না, কি হবে এই উইলটাকে নিয়ে আসতে হবে, তাহলে উইলটা আবার আসবে, তার মানে কি এই পার্টে ভুল ছিল, তাহলে এই পার্টটা কারেক্ট অ্যান্সার, এইভাবে তুমি ঠিক করবে। এই গ্রামারগুলো এইচএস এর উপরে গ্রামার, ঠিক আছে, নাইদার নট অনলি বাট অলসো তোমরা সব করে এসছো তো মাধ্যমিকে, তাই না, করে এসছে এগুলো, এগুলো সবই যে হ্যাভ হ্যাতে ব্যবহার করতে, টেন্সের উপরে, এটা টেন্সের উপরে ডিপেন্ড করে আছে, এটা হচ্ছে হ্যাভ, এটাও ভার্বের উপরে ডিপেন্ড করে আছে, ঠিক আছে, হ্যাভ ভার্ব বসে কোথায়, কিংবা সাবজেক্টের উপর ডিপেন্ড করে কিভাবে সাবজেক্ট বসে কর্তা বসে, এগুলো তোমরা সব শিখে এসছো। আর এইচএস এর পরেই তোমাদের যে পরীক্ষাটা তোমরা বসতে চলেছে এনএম জিএনএম, এগুলো তো বেসিক গ্রামার উপর না, 11 12 মানে তোমাকে খুব ডিপ গ্রামার দেবে সেমন কিন্তু না, হালকা গ্রামার থাকবে। আমি যে গ্রামারগুলো রুলসগুলো বলছি এগুলো সাধারণত বাক্যগুলো দেখলে বুঝতে পারবে, যদি বাক্যের পুরো মানে নাও করো তবুও তোমরা ইজিলি উত্তর করতে পারবে, ঠিক আছে। তারপর কি বলছে দেখো, তারপর বলছে ভেরি সুন আই রিয়েলাইজড দ্যাট হি ইজ ফল্ট, একদম একটা খুব সহজ জিনিস, এটাও দেখো পরীক্ষায় পড়েছে 2016 সালে পরীক্ষাতে পড়েছে। ভেরি সুন খুব শীঘ্রই, আই রিয়েলাইজ আমি উপলব্ধি করলাম, দ্যাট যে হি ইজ অ্যাট ফল্ট, মানে ভুলটা তারই ছিল, সে খুব সেই ভুলই সেই ত্রুটি পূর্ণ লোক আর কি। তাহলে দেখো এখানেও কি একটু আগে জয়েন বুঝিয়েছিলাম, একটু আগে প্রথম কোশ্চেনে জয়েন বুঝিয়েছিলাম, কি ছিল জয়েনে, দেখো এই যে কি করেছে হু দিয়ে কি করেছিলাম, দুটো বাক্যকে যুক্ত করেছিলাম, জয়েন করেছিলাম। এখানেও একই রকম ভাবে দেখো এই দ্যাট দিয়ে কি করেছে না, দ্যাট দিয়ে দুটো বাক্যকে যুক্ত করেছে, এ পাশে একটা বাক্য রয়েছে আর এই পাশে একটা বাক্য, দুটো বাক্য রয়েছে, দুটো বাক্যের মাঝখানে কি করলো, দ্যাট দিয়ে দুটো বাক্যকে যুক্ত করলো। তাহলে দ্যাট দিয়ে দুটো বাক্য যুক্ত করেছে, কিন্তু দ্যাট দিয়ে যুক্ত করা মানে সবসময় মনে রাখতে হবে ভার্বের ব্যালেন্সটা একই রকম হবে, এ পাশে যদি ভি1 হয় এ পাশে ভি1 বলতে প্রেজেন্ট টেন্স, এ পাশে যদি প্রেজেন্ট টেন্স হয় এ পাশে প্রেজেন্ট টেন্স, এ পাশে যদি পাস্ট টেন্স হয় তাহলে এ পাশে কি হবে, এ পাশেও পাস্ট টেন্স হবে। তাহলে এখানে দেখো এই পাশে ভার্ব কি আছে, রিয়েলাইজড আছে, তাহলে রিয়েলাইজ থেকে রিয়েলাইজড মানে কিসে, ভি2 তে, মানে পাস্ট টেন্সে রয়েছে, পাস্ট টেন্সে রয়েছে, তাহলে এই পাশে ভার্ব দেখো হির পরে কি আছে ইজ রয়েছে। আমরা কি পড়ে আসছি, আমরা পড়ছি অ্যাম, ইজ, আর তার পাস্ট টেন্স কি, তার পাস্ট টেন্স হচ্ছে ওয়াজ এবং ওয়্যার, তার পাস্ট ভি3 কি বিন পড়ে এসছি আমরা,
হ্যাঁ কি না, বিন পড়ে এসেছি। তাহলে এ পাশে যদি পাস্ট এটা মূল বাক্য, এটা প্রিন্সিপাল ক্লজ, তাই না, প্রিন্সিপাল ক্লজ। ঠিক আছে, তাহলে প্রিন্সিপাল মানে প্রধান বা হচ্ছে মেন ক্লজ। তাহলে মেন যে বাক্যে থাকবে অপর বাক্যটাকে কিসে করতে হবে, ডিপেন্ডেন্ট ক্লজটা কিসে করতে হবে, সেই বাক্যই করতে হবে। তাহলে মেন লোককে দেখেই তো না অন্য লোকটা চলবে। ডিপেন্ড মানে কি, এ নির্ভর করে আছে কার উপরে, এই বাক্যের উপর নির্ভর করে আছে। তাহলে এ যেভাবে চলবে তোমাকে এটা সেভাবে চালাতে হবে। তাহলে এ পাশে ভার্ব যদি ভি2 থাকে, পাস্ট টেন্স থাকে, তাহলে এ পাশের ভার্বকে কি করতে হবে, পাস্ট টেন্স করতে হবে। কার পাস্ট টেন্স করবে, কার পাস্ট টেন্স করবে, দেখো আমি এখানে দেখো, এখানে অনেক রকম কিছু দেখো ব্যাপারটা। এখানে দেখো হ্যাভ এর পাস্ট কি হ্যাড, শ্যাল উইলের পাস্ট কি, শ্যালের পাস্ট হয় শুড, উইলের পাস্ট কি উড। তাহলে কোনটা ব্যবহার করবো স্যার, না কোনটা ব্যবহার করবে, আমি বারবার করে বলছি কি, কোশ্চেনে যে থাকবে তারই পাস্ট বসবে। অর্থাৎ ইজ আছে, ইজের পাস্ট টেন্স কি, দেখো ইজের পাস্ট হচ্ছে এর সঙ্গে এস, এর সঙ্গে এস, কার সঙ্গে, ওয়াজের সঙ্গে এস। তাহলে অ্যামিজের পাস্টই হচ্ছে ওয়াজ ওয়ার, অ্যামিজের পাস্ট হ্যাড নয়, হ্যাভ হ্যাজ নয়, কেউ নয়। তাহলে যে থাকবে কোশ্চেনে তাদের মধ্যেই তোমাকে বসাতে হবে। অর্থাৎ হির পরে অ্যামিজারের পাস্ট টেন্স কি ওয়াজ ওয়ার, হির পরে কে বসে, ওয়াজ না ওয়ার বসে, না স্যার ওয়াজ বসে, তাই হির পরে তোমাকে এখানে ওয়াজ দিলে এই পার্টেই হবে সঠিক উত্তর। কি বললাম বোঝা গেল? আচ্ছা চলো পরে কোশ্চেন কি বলছে। হি ইজ জুনিয়র, খুব ট্রিকি কোশ্চেন, খুব সহজ সরল। দেখো এটা কি বলছে, এটা খুব সহজ কোশ্চেন, তোমরা দেখো আশা করি তোমরা পারবে। ঠিক আছে, আশা করি তোমরা পারবে, কোনো সমস্যা হবে না। দেখো কি বলছে। আচ্ছা দেখো হি ইজ জুনিয়র, জুনিয়র মানে ছোট তো, দেন অল হিজ ফ্রেন্ডস, মানে তার সমস্ত বন্ধুদের থেকে সে হচ্ছে ছোট। এবার দেন কি করেছে, না স্যার দেন ইউজ করেছে কি জন্য, না অল ফ্রেন্ডের সঙ্গে হি তুলনা করার জন্য, হ্যাঁ কি না, তুলনা করার জন্য। তাহলে এটা কিসের জন্য স্যার, না স্যার এটা ডিগ্রি চেঞ্জ, ডিগ্রি চেঞ্জের ক্ষেত্রে ব্যবহার করা হয় স্যার, দেন দিয়ে তুলনা করা হয়। কোন কোন ডিগ্রি, না স্যার কম্পারেটিভ ডিগ্রি স্যার, হ্যাঁ কি না, কম্পারেটিভ ডিগ্রি। তাহলে কম্পারেটিভ ডিগ্রি হলে কি হবে স্যার, দেন হবে। কিন্তু আমরা দেন সব জায়গায় বসে না, দেন সব জায়গায় বসানো যায় না। কোন কোন ওয়ার্ডের পরে, না এই যে জুনিয়র আছে, জুনিয়র, এদের পরে তুলনা বোঝাতে গেলে, মানে জুনিয়রের সঙ্গে অন্য কারো তুলনা বোঝাতে গেলে, অন্য কারো তুলনা বোঝাতে গেলে তখন টু ব্যবহার করতে হয়। কিছু কিছু শুধুমাত্র জুনিয়র নয়, জুনিয়রের মতন এখন অনেকগুলো ওয়ার্ড রয়েছে, যে ওয়ার্ডগুলো আমি বোর্ডে লিখে দিচ্ছি তোমাদেরকে, তোমরা নোট তৈরি করে নাও খুব সুন্দরভাবে। খুব কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে মাস্ট কোশ্চেন আসতে পারে বলে মনে হয়। ঠিক আছে, তোমরা এটাকে লিখে নাও যেগুলো বলছি। সিনিয়র, জুনিয়র থেকে সিনিয়র, জুনিয়র থেকে সিনিয়র। তারপর দেখো ইনফেরিয়র, ইন, ঠিক আছে, ইনফেরিয়র। আচ্ছা তারপর কি আছে, না তারপর সুপিরিয়র, ঠিক আছে, সুপিরিয়র, সুপিরিয়র। তারপর কি রয়েছে, প্রায়র, ঠিক আছে। তাহলে জুনিয়র, সিনিয়র, ইনফেরিয়র, সুপিরিয়র, প্রায়র, ঠিক আছে। আর কিছু আছে কি বলবো, আচ্ছা প্রেফার, খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড প্রেফার, প্রেফার, ঠিক আছে, প্রেফার। আর কি বলা যেতে পারে, কি বলা যেতে পারে, প্রেফারেবল বলতে পারো, প্রেফার থেকে প্রেফারেবল বলতে পারো, প্রেফারেবল, প্রেফারেবল। আর কিছু আছে ইম্পর্টেন্ট, হ্যাঁ পোস্টেরিয়র হবে, পোস্টেরিয়র, পিওএসটি, পোস্ট, টেরিয়র বলতে পারো, টিই আর আই ও আর, পোস্টেরিয়র। তাহলে এতগুলো ওয়ার্ড লিখে দিলাম। এরা জয়নিং এ, এরা ডিগ্রি ক্ষেত্রে বসে কিসের জন্য, এ দেখো সিনিয়র মানে কি, কেউ না কারো একজনের সাথে কেউ ছোট হবে, কেউ বড় হবে। তাহলে এই দুজনের সাথে যখন সিনিয়র জুনিয়র দিয়ে যখন তুলনা করা বোঝাবে, তখন তুলনা করতে গেলে দেন দিলে হবে না, দেন দিলে হবে না, তোমাকে টু অবশ্যই বোঝাতে হবে। তাহলে শুধুমাত্র জুনিয়র নয়, সিনিয়র, ইনফেরিয়র, সুপিরিয়র, প্রায়র, প্রেফার, প্রেফারেবল এবং পোস্টেরিয়র, পোস্টেরিয়র, এতগুলো ওয়ার্ড বলে দিলাম। এদের পরে কখনোই, এদের পরে কি বললাম, এদের পরে কখনোই দেন কথাটা ব্যবহার হয় না। তোমাকে অতি অবশ্যই তুলনা করতে গেলে টু কথাটা বসাতে হবে, কিসের জন্য, ডিগ্রি চেঞ্জের তুলনা করার জন্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো ভালো করে। পরের কোশ্চেন চলো কি বলছে। তাহলে এটা দেখার সঙ্গে সঙ্গে বুঝে যাবে, পড়ার কোনো প্রয়োজন নেই, জুনিয়র সিনিয়র আছে মানে এদের পর টু বসবে, সঙ্গে সঙ্গে এই পার্ট ইরোর হয়ে যাবে। ঠিক আছে, তারপর দেখো ইট ওয়াজ হিম, এই কনসেপ্টটা আমি গতকালের ক্লাসেও তোমাদেরকে বলেছিলাম কিংবা দিয়েছিলাম। ইট ওয়াজ হিম হু কেম রানিং ইনটু দ্য ক্লাসরুম
নো এরর, সিজিএল এর কোশ্চেন 2016 সালে এসছে, ঠিক আছে। আমি কি বলেছিলাম আগের দিনকার, একটা বাক্য কি কি নিয়ে হয়, একটা বাক্য গঠিত হচ্ছে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট, তাই না, সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট। একটা ফাঁকা জায়গাতে লিখলে সুবিধা হয়, এখানে মনে হয় কোলাবে না, যাই হোক লিখিয়ে দেবো। সাবজেক্টের জায়গায় কি হয়, আমি আগের দিনকে বলেছিলাম সাবজেক্টের সাবজেক্ট থাকে, অবজেক্ট অবজেক্ট থাকে, ভার্ব ভার্বের জায়গায় আছে, ভার্ব জায়গায় আছে, কিন্তু কি হয়ে যাচ্ছে না, চেঞ্জ হচ্ছে কে না, সাবজেক্ট, এবং সাবজেক্টের মধ্যে থাকবে, অবজেক্টের মধ্যে থাকবে। অর্থাৎ সাবজেক্টে কখনো আই থেকে যদি মি হয় কিংবা উই থেকে যদি আস হয়, তাহলে কখনো আস এসে কখনো ফার্স্টে বসতে পারবে না সাবজেক্টের ঘরে, কিংবা উই গিয়ে কখনো অবজেক্টের ঘরে বসতে পারবে না, কখনো আই গিয়ে কখনো অবজেক্টের ঘরে বসতে পারবে না, এবং মি গিয়ে কখনো সাবজেক্টের ঘরে বসতে পারবে না, তাই না। উদাহরণ দিয়ে বলেছিলাম তোমাদেরকে, আই লাভ ইউ দিয়ে উদাহরণ দিয়ে বলেছিলাম, আই লাভ, ধরো আমি আই লাভ কি বলবো, আই লাভ দে, আমি তাদেরকে ভালোবাসি, হবে না, কারণ এটা কি না, একটা সাবজেক্ট, একটা ভার্ব, এটা অবজেক্ট, তাহলে অবজেক্ট কি বসে, অবজেক্ট হচ্ছে দে থেকে, অবজেক্ট দে থেকে কি হয়, দেম হয়, অবজেক্ট দে থেকে দেম হয়, তাহলে অবজেক্টের জায়গায় কি বসবে স্যার, দের অবজেক্ট ফর্ম কি না স্যার, দেম, তাহলে দেমটা হচ্ছে বসাতে হবে, নাহলে এটা ভুল হয়ে যাবে, ঠিক আছে, এই পার্টে ভুল হয়ে যাবে, কখনো বলতে পারবে না তুমি, বা এই বাক্যটা কখনো বলবে না যে মি লাভ দেম, কখনো মি হবে না, কেন হবে না, সেটা সাবজেক্টের জায়গা, তাহলে সাবজেক্টের জায়গা হলে কি বসে স্যার, সাবজেক্ট ফর্ম বসে, তাহলে মি সাবজেক্ট ফর্ম কি আই, তাহলে আই তোমাকে লিখতে হবে, তাহলে কারেক্ট সেন্টেন্সটা হচ্ছে কি আই লাভ দেম। কি বললাম বোঝা গেল, এর জায়গা ছাড়ছে না, এর জায়গা ছাড়ছে না, প্রত্যেকের জায়গায় কনস্ট্যান্ট থাকবে। কোশ্চেনে ফিরে আসে, কি বলছে, ইট ওয়াজ হিম হু কেম রানিং, তাহলে দেখো সাবজেক্টের জায়গায় দেখো ইট ওয়াজ হিম দেওয়া আছে। আমি আগের দিনকে বলেছিলাম কি বলেছিলাম, মি অ্যান্ড মাই সিস্টার, উদাহরণ দিয়ে ফেসবুকে ছাড়ি, আমরা পোস্ট করি ছবি ছেড়ে, মি অ্যান্ড মাই সিস্টার, তাহলে এটা কোন জায়গায়, কোন সাবজেক্টের জায়গায়, তাহলে সাবজেক্টে কি ওখানে মি হয় না, আই লিখতে হবে। এখানে একই রকম ভাবে ইট ওয়াজ হিম, ইট ওয়াজ, কিংবা মনে রাখতে পারো, রুলস লিখতে পারো, রুলস তোমরা নোট ডাউন করতে পারো, ইট ওয়াজ দিয়ে যখন বাক্য থাকবে, ইট ওয়াজ এর পর সবসময় সাবজেক্ট ফর্ম হয়, কিংবা সাবজেক্টিভ কেস মানে সাবজেক্টরাই বসে, তাহলে হিমের সাবজেক্ট ফর্ম কি না, হিমের সাবজেক্ট ফর্ম স্যার হি, তাহলে তোমাকে এখানে হি ইউজ করতে হবে, এই পার্টে ভুল রয়েছে, এই পার্টটা অ্যান্সার হয়ে যাবে, পার্ট এটা হচ্ছে অ্যান্সার হয়ে যাবে। বাক্যের পুরোটা পড়ার কোনো প্রয়োজন নেই, বাক্যের পুরো পড়ে অ্যান্সার করার সময় নষ্ট করে কোনো প্রয়োজন নেই। ইট ওয়াজ হি মানে ফার্স্টে বাক্য শুরুতে হচ্ছে, তাহলে ইট ওয়াজ দিয়ে যখন বাক্য শুরু হবে, নোট ডাউন করে নাও, ইট ওয়াজ দিয়ে যখন বাক্য শুরু হবে, তখন ইট ওয়াজ এর পরে যে থাকবে সে সবসময় সাবজেক্ট কেসে বসে, অর্থাৎ সাবজেক্ট ফর্মে বসতে পারে। হিমের সাবজেক্ট ফর্ম হিম নয়, হিমের সাবজেক্ট ফর্ম হচ্ছে হি হয়, তাই আমাকে কি করতে হবে, হিম কেটে হি লিখতে হবে, তবে গিয়ে আমার কি উত্তর হবে, তবে গিয়ে আমার সঠিক অ্যান্সার আসবে কি না, সঠিক অ্যান্সার হচ্ছে হি হয়ে যাবে এর জায়গাটায়, তাই না। তাহলে এটা ভুল আছে। পরে কোশ্চেন চলো কি বলছে, হরি লস্ট 100 রুপিস, খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, খুব ইম্পর্টেন্ট, ভালো করে দেখো কি বলতে চাইছে, একদম খেয়াল করে লিখবে, কিংবা খাতায় আমি তোমাদেরকে লিখেও দিচ্ছি, বলেও দিচ্ছি তোমাদেরকে, এটা একদম সুন্দরভাবে নোট ডাউন করে নাও। কি বলতে চাইছে, বলছে দেখো, যখন একটুখানি, আচ্ছা, যখন যখন তোমাদেরকে যে কোনো মানে টাকা দিয়ে থাকবে, মানে এই যে 100 কিংবা থাউজেন্ড থাউজেন্ড থাকবে, দেখো এদের সামনে থাউজেন্ড, 100, ক্রোড়, ঠিক আছে, হ্যাঁ, লাখ, এদের সঙ্গে এসও যুক্ত হয়, তাহলে কখন এস যুক্ত হবে না, এদের সামনে যখন এই যে 1 কিংবা 2 কিংবা এরকম, এই যে 1 2 3 4, 1 লাখ, 1000, ঠিক আছে, 1000, 2000, 3000, আমরা বলি না 3000, তাহলে যখন এদের সঙ্গে যখন হচ্ছে সংখ্যা থাকে, এদের সঙ্গে যখন এই 100,000, এদের সঙ্গে সামনে যদি সংখ্যা থাকে, ভালো করে বুঝবে, নোট ডাউন করবে, এদের সঙ্গে সামনে যদি সংখ্যা থাকে, তখন কখনো এদের সঙ্গে এস যুক্ত হয় না, তাহলে দেখো এ দেওয়া আছে, 100 দেওয়া, তাহলে 100 কি যুক্ত করা আছে, এ যুক্ত করা আছে, তাহলে রুপিজের সঙ্গে কি হবে না, এস হবে না, যদি এ না থাকতো তখন শুধু রুপিজ হতো, মানে রুপিজ করা যেত, ঠিক আছে। তাহলে কি বললাম, দুটো উত্তর বললাম, হয় এটা, অর্থাৎ কি থাউজেন্ড হয়, বললো থাউজেন্ডটি, সরি একটুখানি আমি মুছে নেই, আচ্ছা দেখো, আচ্ছা কি বলছে, যে এদের সঙ্গে কি ব্যাপারটা বললাম, পুরো ব্যাপারটা একটুখানি দেখে নাও, বলছে যে কি
ধরো 1000 বললাম, THOUSAND 1000, এর সামনে যদি সংখ্যা বসে যায় তখন এর সঙ্গে এস হয় না, এর সঙ্গে এস হয় না। যদি সংখ্যা না থাকে, কোনো নাম্বার না থাকে, ঠিক আছে, এটা যদি নাম্বার থাকলে এস হবে না, নাম্বার থাকলে এস হবে না। আর যদি নাম্বার থাকে, ঠিক আছে, নাম্বার থাকলে, শুধু উল্টাপাল্টা মানে বলে ফেলি, ঠিক আছে, একটুখানি ভালো করে আবার দেখো কি বলতে চাইছি। আচ্ছা, এদের সামনে যখন, এদের 1000 এর সঙ্গে সামনে যখন সংখ্যা থাকবে, অর্থাৎ নাম্বার থাকবে, নাম্বার থাকলে এদের সামনে যখন নাম্বার থাকলে কি হবে, এজ হবে না। আর নাম্বার থাকবে না তখন তুমি এস যুক্ত করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে যেহেতু এখানে এই সংখ্যার আগে 100 এর আগে কি দেওয়া আছে, এ যুক্ত করা আছে, তাহলে আমার এখানে এস রাখা যাবে না, এই পার্টে ভুল রয়েছে। কি বললাম, বুঝে গেল? আচ্ছা, এগুলো দেখলেই বুঝে যাবে, যখন পড়বে তখন এগুলো ভালো করে যদি তুমি নোট ডাউন করে রাখো, তাহলে এগুলো, এই বাক্যগুলো দেখার সঙ্গে সঙ্গে তুমি উত্তর বুঝতে পেরে যাবে। আর এগুলো থেকে কোশ্চেন আসবে, আমি বলেছি, দেখে নিও, এগুলো থেকে কোশ্চেন আসবে। একদম খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট যেগুলো থাকে সেগুলো বলছি, বেশি বেশি সব গুলো সালের কোশ্চেন দেখো, কোনটা বাকি মানে কোনটা সালে পড়েনি এমন কোনো কোশ্চেন রাখিনি আমি। প্রত্যেকটা তোমাদের দেখাচ্ছি কত সহজভাবে কোশ্চেন গুলো পড়ে, দেখো প্রত্যেকটা পরীক্ষাতে। হ্যাঁ, দেখো এই এলডিসি পরীক্ষা দিয়েছে, তারপর সিজিএলের মতো পরীক্ষায় দিচ্ছে কোশ্চেন গুলো, দেখো প্রত্যেকটাতে, ঠিক আছে। এটাও কোনো সালে এসছে, আর লিখতে মনে নেই, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো কি বলছে, অল ম্যাঙ্গোস, দেখো একটা প্রিপোজিশনের উপরে, এটা হচ্ছে প্রিপোজিশন, ঠিক আছে, প্রিপোজিশন কিংবা বলতে পারো আর্টিকেল প্রিপোজিশনের উপরে কনসেপ্ট এটা, ঠিক আছে। কি বলছে দেখো, অল ম্যাঙ্গোস, সমস্ত আমগুলো, পেনটা একটু চেঞ্জ করে নেই, অল ম্যাঙ্গোস, সমস্ত আমগুলো কি হয়েছে, ইন দা বাস্কেট মানে ঝুড়ির মধ্যে, সমস্ত আমগুলো আর ওভার রাইপ মানে কি বেশি পেকে গেছে। তাহলে কোনগুলো কথা বলছে, আমগুলোর কথা বলছে। তাহলে যখন কোনো কিছুকে নির্দিষ্ট করে বলা হয়, ছোটবেলা পড়ে এসেছি, কোনো কিছুকে নির্দিষ্ট করে বলা হয়, ওই আমগুলোর কথা বলা আছে। কোন আমগুলো, যে আমগুলো বালতির মধ্যে রাখা আছে, সেই আমগুলোই বেশি পরিমাণ পেকে গেছে। তাহলে ওই আমগুলো কথা বলতে, তাহলে যখন ওই আমগুলো কথা নির্দিষ্ট করে বলা হবে তখন তার আগে ডি বসে, অর্থাৎ নির্দিষ্ট করে বোঝালে কি হবে, ডি বসে তার সামনে। ওকে, এটা হচ্ছে, এই পার্টে ভুল ছিল, এই পার্টে দি লিখতে হবে, দিলে কি হবে, এখানে দি হবে, দি হলে কারেক্ট অ্যান্সার হবে। ওকে, চলো পরেরটা কি বলছে, আই হ্যাভ সিন হিম ইয়েস্টারডে। ভালো করে দেখো কি বলছে, সবসময় একদম মাথার মধ্যে এবং খাতায় দুটোতেই রেখে দাও, ইয়েস্টারডে মানে হচ্ছে পাস্ট ইনডিফিনাইট, কোনো কথা হবে না, পাস্ট ইনডিফিনাইট, ফার্স্ট ইনডিফিনাইট। কি বলছে, আই হ্যাভ সিন হিম ইয়েস্টারডে, তাহলে ইয়েস্টারডে কি বললাম, ইয়েস্টারডে থাকা মানে কিছু হবে, পাস্ট ইনডিফিনাইট, পাস্ট গঠন মানে কি, সাবজেক্ট ভি2 অবজেক্ট, গতকাল বুঝিয়েছিলাম। তাহলে দেখো সাবজেক্ট হবে, তাহলে সাবজেক্টের পর এখানে হ্যাভ কিছু দেওয়া নেই, তাহলে হ্যাভ কি জন্য আছে, হ্যাভ হবে না। তাহলে সাবজেক্টের পরে কি হবে, ভার্বের সেকেন্ড ফর্ম হবে, তাহলে ভার্বটা কি আছে, সিন। তাহলে আমরা ছোটবেলায় কি পড়ে এসেছি, সি, তার পাস্ট হচ্ছে স, তার থার্ড ফর্ম হচ্ছে সিন, তাই না। তাহলে সটা এখানে ভি2 লাগাতে বলছে, তাহলে এখানে ভি2 কে না স, তাহলে এখানে কি হবে, সিন কেটে স হবে। তাহলে এই পার্টে ইরর ছিল। কি বললাম আরেকবার বলে দিচ্ছি, ইয়েস্টারডে থাকা মানেই পাস্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে। পাস্ট ইনডিফিনিট টেন্সটা বানানটা দেখো এখানে সব জড়িয়ে গেছে, এখানে কি লিখেছি নিজে বুঝে উঠতে পারছি না, ঠিক আছে। হ্যাঁ, একটু ভালো করে লিখে দিই, পাস্ট ইনডিফিনাইট কি বলছে, INDEFINITE, পাস্ট ইনডিফিনাইট, ঠিক আছে। পাস্ট ইনডিফিনাইট মানে কি, ইয়েস্টারডে থাকা মানেই হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্সে হবে। পাস্ট ইনডিফিনাইট টেন্সে গঠন বলে সাবজেক্ট, ভার্বের সেকেন্ড ফর্ম অবজেক্ট, এখানে কোনো অক্সিলারি ভার্ব ব্যবহার করা হয় না। কিন্তু কোশ্চেনে দেওয়া আছে সাবজেক্ট অক্সিলারি ভার্ব, হ্যাভ্যাসটা অক্সিলারি ভার্ব, আমি একদম প্রথমেই লিখিয়ে দিয়েছি, একদম আজকে ক্লাসের প্রথমেই, যে অক্সিলারি ভার্ব কোনগুলো, এগুলো সব অ্যামিজার, ওয়াজ, হ্যাভ, শ্যাল, উইল, হ্যাড, ডু, এগুলো সবই কি অক্সিলারি ভার্ব। তাহলে সবই যদি অক্সিলারি ভার্ব হয় তাহলে কি হবে, এখানে কি দেওয়া আছে, এখানে অক্সিলারি ভার্ব দেওয়া আছে, হ্যাভ দেওয়া আছে,
কিন্তু আমাদের গঠন পয়েন্টে কি বলেছে, কোনো অক্সিলারি ভার্ব নেই, দা সাবজেক্ট তারপর মূল ভার্বের সেকেন্ড ফর্ম। তাহলে সাবজেক্টের পর মূল ভার্ব কি আছে, স সিন, ছোটবেলায় পড়েছি সি স সিন। তাহলে ভার্বের সেকেন্ড ফর্ম কোনটা, স, তাহলে সিন কেটে স করতে হবে, বাকি পার্ট সব ঠিক আছে, এই পার্টে ভুল আছে, এটা পার্টটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। তারপরে কোশ্চেনটা চলো কি বলছে, 11 দাগেরটা দেখো কি বলছে। 11টা বলছে ইট ইজ সেড দ্যাট ইট ইজ সেড দ্যাট this room is not being opened for the last 5 years. খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট কোশ্চেন, আমি বলছি এখান থেকে অবধারিত কোশ্চেন আসতে চলেছে এই ধরনের কনসেপ্টের উপর কোশ্চেন। কি বলছে দেখো ভালো করে বুঝো কি বলছে। দেখো বিং দিয়েছে মানে আইএনজি দিয়েছে মানে কোন টেন্সে কথা বলছে, আইএনজি প্যাসিভ ভয়েস চেঞ্জে ব্যবহার, বিং ভয়েস চেঞ্জে বেসিক্যালি ব্যবহার করা হয় কোন টেন্সে, দুটো টেন্সে ব্যবহার করা হয়। দেখো দুটো টেন্সে বলতে কি একদম ভালো করে গোড়া থেকে বলছি, ভয়েস ফ্রেজ ছাড়ো, কারো মাথায় ঢুকবে না, অনেকে ভয়েস ফ্রেজ জানে না, ওইসব কথা না বলে একদম মূল জিনিসটা যাই। অর্থাৎ কি বলতে চাইছে, দেখো দুটো কন্টিনিউয়াস হয়, ঠিক আছে, কন্টিনিউয়াস কন্টিনিউয়াসের তিনটে পার্ট আছে। শুদ্ধ সবসময় ভুল লেখাটাই টানি আমি, বুঝলে তো। হ্যাঁ, তোমাদের দেখে আমার উপর রাগ হচ্ছে বুঝতে পারছি, কিন্তু বাবা একটুখানি ধৈর্য ধরো, আস্তে আস্তে করে হবে সব। আমি প্রথম করছি তো অনলাইনে, অফলাইনে করি বোর্ডে, অফলাইন পড়ানো আর অনলাইনে পড়ানোর মধ্যে দিন রাতের পার্থক্য রয়েছে বাবা, ঠিক আছে। চলো কি বলছে দেখো, দুটো পার্ট রয়েছে, একদিকে কি রয়েছে, একদিকে রয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, আরেকটা দিকে রয়েছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে, কন্টিনিউয়াস। আবার ভুল লিখলাম, একটুখানি গড়িয়ে গেল এখানে, দেখো নিউ এন ইউটাকে এমন ভাবে লিখলাম যাতে তোমরা বুঝতেই না পারো, তাই না। যাই হোক কন্টিনিউয়াস বোঝা যাচ্ছে মোটামুটি এবারে। তাহলে কন্টিনিউয়াসে দুটো পার্ট লিখলাম, সেটা প্রেজেন্টে হতে পারে, পাস্টে হতে পারে, ফিউচারে হতে পারে, কোনো সমস্যা নেই। কন্টিনিউয়াসে দুটো পার্ট কোথা থেকে আসছে না স্যার, শুধু কন্টিনিউয়াস অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়, তাই না, প্রেজেন্ট বা কন্টিনিউয়াস হয়। স্যার দেখুন এই ব্যাপারটা কি, গন্ডগোলটা হচ্ছে এই জায়গাতে হয়, কন্টিনিউয়াস কথা লিখলে বুঝতে পারবে ভালো, কন্টিনিউয়াস, তাহলে এ পার্টটা রয়েছে আর এই পার্টটা রয়েছে। দেখো এ পাশেও কন্টিনিউয়াস, কালিটা অন্য নিয়ে নিই বুঝতে সুবিধা হবে, খুব ভালো হবে। দেখো এ পাশেও কন্টিনিউয়াস আর এটাও কন্টিনিউয়াস, এটাও প্রেজেন্ট, তাই না, এটাও প্রেজেন্ট। তাহলে স্যার পার্থক্য কি স্যার, দেখো এটার মানে হচ্ছে কন্টিনিউ মানে কি চলছে, এটাও মানে বোঝাবে চলছে। তাহলে স্যার পার্থক্য কি, বাক্য লিখি দেখো সুন্দরভাবে বুঝতে পারবো, একদম কোনো চিন্তা নেই, একদম ধীরে সুস্থে করে আমি আছি মানে একদম মাথায় দিয়েই ঝাড়বো, ঠিক আছে, মাথায় দিয়েই ছাড়বো, কোনো রকম মাথা থেকে কোনো বেরিয়ে যাবে, কোনো মানে বুঝতেই পারবে না কিভাবে মাথার মধ্যে ঢুকে গেল ফট করে, ঠিক আছে। দেখো একটা বাক্য বলছি, সত্যি লিখতে আমার বোর্ডে খুব প্রবলেম হচ্ছে এখানে। ব্যাপারটা কি হচ্ছে, ধরো বলছি সে বই পড়ছে, হলো, আচ্ছা। আরেকটা বলছি, সে 2 ঘন্টা ধরে বই পড়ছে। দুটো বাক্য বলছি, তাহলে একটা বাক্য বললাম সে বই পড়ছে, একটা বলছি সে 2 ঘন্টা ধরে বই পড়ছে। দেখো কন্টিনিউ মানে কি চলছে, আমি গত দিনের ক্লাসে কি বলেছিলাম, কন্টিনিউয়াসটা বুঝিয়েছিলাম ভালো করে, এবং আমি টেন্স করার ক্ষেত্রে বলেছিলাম কি, টেন্স করার ক্ষেত্রে মূল লোক হচ্ছে ভার, তাই না, মূল লোক হচ্ছে ভার। তাহলে ভার্ব কে না, বাংলা বাক্যের শেষে ভার্ব থাকে, আমি বলে দিয়েছিলাম কালকে, বাংলা বাক্যের শেষে ভার্ব থাকে। তাহলে বাংলা বাক্যের শেষে যদি ভার্ব থাকে, তাহলে দেখো এখানেও পড়ছে, তা স্যার এটাও তাহলে পড়ছে মানে কি, এখনো কাজ শেষ হয়নি মানে এটা কন্টিনিউয়াস, পড়ছে মানে কি এখনো এটাও তো শেষ হয়নি, এখন চলছে মানে এটাও কন্টিনিউয়াস। তাহলে দুটো যদি কন্টিনিউয়াস হয় তাহলে এটাও কন্টিনিউয়াস পড়ে যাচ্ছে স্যার। তাহলে পার্থক্য কি, পার্থক্য এখানেই রয়েছে, কি রয়েছে, দেখো এ বাক্যেতে কোনো সময় নেই। সময় বলতে কি, আমি যদি এখন বলি আমি এখন বই পড়ি, তাহলে এখন তো সময়,
এরকম ব্যাপারটা না, এরকম সময় নয়। যখন হচ্ছে এই 2 ঘন্টা ধরে একটা নির্দিষ্ট সময়, 7 বছর ধরে, 10 বছর ধরে, 1 সপ্তাহ ধরে, এরকম যখন সময় থাকবে, তখন একটা নির্দিষ্ট লিমিটেড টাইম থাকবে, দিয়ে দেবে, তখন তখন হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, এই বাক্য হয়। আর যখন কোনো রকম কোনো সময় থাকছে না, তখন এমনি কন্টিনিউয়াস টেন্স হয়। কি বললাম, বুঝে গেল? তাহলে এটাও চলছে, এটাও চলছে, তাহলে এটাও কি হবে, এটাও চলছে এবং এটাও চলছে বোঝাবে। কিন্তু এখানে কি থাকে, এখানে কি থাকে, প্রথম বাক্যটা কি, এখানে কি থাকবে, এখানে থাকবে টাইম। খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, বারবার ভালো করে বুঝে নাও। ঠিক আছে, এখানে কি থাকবে, এখানে থাকবে টাইম। কি টাইম থাকবে, লিমিটেড টাইম থাকবে, লিমিটেড, লিমিটেড টাইম থাকবে, লিমিটেড টাইম থাকবে, লিমিটেড টাইম দিয়ে দেবে এবং চলছেও যদি বোঝায়, তখন পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এখানে গ্রামারটা কি বলতে হবে, ইট ইজ সেড দ্যাট দিস রুম ইজ নট বিং ওপেন ফর লাস্ট 5 ইয়ার্স। তাহলে কত বছর ধরে, কত বছর ধরে, লাস্ট 5 ইয়ার্স এ করেছে, দেখো 5 বছর ধরে। তাহলে 5 বছর মানে কি, নির্দিষ্ট টাইম দিয়ে দিয়েছে, দেখো 2 ঘন্টা ধরে, এরকম নির্দিষ্ট টাইম দিয়েছে, দেখো ফর দা কত বছর ধরে, 5 বছর ধরে। তাহলে নির্দিষ্ট টাইম দিলে কি হয়, না স্যার নির্দিষ্ট টাইম দিলেই হচ্ছে কোন টেন্সে হয়, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হয়। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস দিলে তাহলে ইজ কি জন্য আছে, তাহলে এখানে কি হবে, হ্যাজ নট বিন হবে, হ্যাজ নট বিন। ঠিক আছে, তাহলে এটা কাটা যাবে। তাহলে এই পার্টে ভুল ছিল, এই পার্টটাই ভুল ছিল। কি বললাম, বোঝা গেল আশা করি। আবার একবার বলে দিই তোমাদেরকে, কন্টিনিউয়াস দুটোই, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস দুটোই। এখানে কন্টিনিউয়াস মানে চলছে, এর কন্টিনিউয়াস মানে চলছে। দুটো বাক্যের মধ্যে পার্থক্য কি, না এর চলছে বোঝায়, এর চলছেতে কি থাকবে, লিমিটেড টাইম থাকবে। স্যার 2 ঘন্টা ধরে, 1 বছর ধরে, 1 সপ্তাহ ধরে টাইম থাকে। বলে না যে আমি এখানে 30 বছর ধরে বাস করছি, তাহলে এই ধরনের বাক্যগুলো হয় কি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কিংবা 1 সপ্তাহ ধরে আমি জ্বরে ভুগছি, সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট, কারণ প্রেজেন্ট পারফেক্ট আর লিমিটেড টাইম। ঠিক আছে, আর অপর বাক্যটা দিয়ে, ওই বাক্যটা দিয়ে আমি 1 সপ্তাহ ধরে জ্বরে ভুগছি, 1 সপ্তাহ বাদ বাদ দিয়ে দিলে আমি জ্বরে ভুগছি, তখন এই বাক্য হয়ে যাবে। কোনো নির্দিষ্ট, সরি এইটা হয়ে যাবে। আর যখন নির্দিষ্ট টাইম দিচ্ছে না, তখন এটাই হচ্ছে। আর যখন নির্দিষ্ট টাইম দিয়ে আমি 2 দিন ধরে জ্বরে ভুগছি, তখন তোমাকে এই বাক্যটা করতে হবে, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করতে হবে। আর এখানেও দেখো কি দিয়েছে, এখানেও যে লাস্ট 5 ইয়ার্স, মানে কি শেষ 5 বছর ধরে। হ্যাঁ, ফার্স্ট আমাদের ধরে এই রুমটা খোলা হয়নি বা খোলা হচ্ছে না। তাহলে 5 বছর ধরে মানে কি নির্দিষ্ট টাইম দিয়েছে, তাহলে নির্দিষ্ট টাইম তাহলে কি হবে, নির্দিষ্ট টাইম থাকলে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস গঠন প্রণালী কি, প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাভ, তারপরে হ্যাজ, তারপর হচ্ছে বিন, তারপর হচ্ছে, এমন ভাবে লিখছি না, আমার সত্যি নিজেরই বিরক্তি লাগছে, তোমরা কি পড়বে? ঠিক আছে, মাঝে মাঝে নিজের উপর এত রাগ হয়, কি বলবো আর। যাই হোক, দেখো কি বলছে, হ্যাজ, সি, সাবজেক্ট হ্যাভ হ্যাজ প্লাস হচ্ছে বিন। ঠিক আছে, বিন, তারপর কি আছে, তারপর হচ্ছে ভার্বের সঙ্গে ভার্ব যুক্ত আইএনজি হবে। ঠিক আছে, ভার্ব যুক্ত আইএনজি, তারপর হচ্ছে অবজেক্ট। তাহলে দেখো সাবজেক্ট হ্যাভ হ্যাজ বিন, তাহলে দেখো এখানে কি আছে, সাবজেক্ট, এখানে যে দিস রুম সাবজেক্ট, তারপর কি সাবজেক্টের পরে হ্যাভ হ্যাজ বসাতে হবে। এই জন্য হ্যাভ হ্যাজ এর মধ্যে কি দি রুম মানে একটা রুম, তাহলে এই জন্য হ্যাজ বসছে। তারপর নট ছিল, নট বসে গেল, অক্সিলিয়ারি ভার্বের পরে নট বসে, তাই হ্যাজ নট বসে গেল। তারপর কি ছিল, বিন, দেখো বিন বসানো আছে। তারপর কি আছে, ভার্বের সঙ্গে আইএনজি, দেখো এই যে এখানে প্যাসিভ ভয়েস করা আছে, তাই এখানে আইএনজির প্রশ্ন আসছে না। আর ওপেন্ড, ঠিক আছে, দিয়ে হচ্ছে বাকিটা হয়ে গেল। ঠিক আছে, প্যাসিভ ফর্মে করা আছে এটা, এটা প্যাসিভ ফর্মে করা আছে বলে এখানে ভার্বে আসেনি, এখানে বিং চলে এসেছিল। ঠিক আছে, এই জন্য ওপেন করা আছে, ভার্বে থার্ড ফর্ম করা আছে, প্যাসিভ ফর্মে দেওয়া আছে। চলো পরের টেক্সট, তাহলে এই পার্টটা আমার ভুল রয়েছে। ঠিক আছে, এই পার্টটা ভুল রয়েছে, এই পার্টটা ঠিক করতে হবে। ঠিক আছে, আচ্ছা, তারপর আর কি রয়েছে, না পরের কোশ্চেনটা হচ্ছে, দেখো, উম আচ্ছা, পরের কোশ্চেনটা হচ্ছে, চলে যাই, ফোন এসেছিল এই জন্য সাইলেন্ট করলাম একটুখানি আর কি। মাই ফাদার গেভ মি এ পেয়ার অফ বাইনাকুলার। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালো করে দেখো কি বলছে। দেখো আগের দিনকার আমি মনে হয় ফার্স্ট দিনের ক্লাসে বলেছিলাম, এ লট অফ, এ লট অফ, ঠিক আছে, এ লট অফ, তারপর হচ্ছে এই যে যেটা দেওয়া আছে, এ পেয়ার অফ, এ পেয়ার অফ। তাহলে যখন এরকম থাকবে, তখন এদের পরে কি হয়, প্লুরাল ফর্ম হয়, প্লুরাল, PLURAL, প্লুরাল ফর্ম হয়, অর্থাৎ এস বা ইএস হবে। দেখো এ পেয়ার অফ বাইনাকুলার মানে চশমা। ঠিক আছে, তাহলে এ পেয়ার মানে কি, জোড়া, দুটো নিয়ে তো পেয়ার হয়, তাই না? তাহলে বাইনাকুলার থেকে কি হবে, বাইনাকুলারস হবে। অর্থাৎ এই লট অফ, এ পেয়ার অফ, এগুলো থাকবে, এদের পরে ভার্বের সঙ্গে, এদের পরে যে থাকবে তার সঙ্গে কি হবে, এস বাই এস হবে। অর্থাৎ এই পার্টে কি রয়েছে,
এই পার্টে ভুল রয়েছে, তোমাদের এই পার্টে ঠিক করতে হবে। নোট ডাউন করে নাও। পরে কোশ্চেন দেখো, কনসেপ্ট দিয়েছি এখানে, মারাত্মক কনসেপ্ট রয়েছে এখানে, অনেক কথা বলতে হবে, অনেক কিছু ব্যাপার আছে, দেখো ভালো করে কি বলছে। কনসেপ্ট দেখো কি কি দিয়েছে, লেট, লাইক, প্রিপোজিশন। কি বলেছে, অলওয়েজ, কি বলেছে, অলওয়েজ অবজেক্টিভ কেস। অলওয়েজ অবজেক্টিভ কেস বলতে কি, অলওয়েজ অবজেক্টিভ কেস বলতে কি না, এদের পরে সবসময় অবজেক্টের কি বসে, অবজেক্ট মানে যে কোনো যে বসবে তার অবজেক্ট ফর্ম ব্যবহার হবে, ঠিক আছে, তার অবজেক্ট ফর্ম ব্যবহার হবে। আমি এখানে ভালো করে লিখে দিই তোমাদের অবজেক্ট ফর্মগুলো কি কি। তারা বলছে আই থেকে কি হয়, মি, উই থেকে আস, উই থেকে আস, ইউ থেকে ইউ, হি থেকে হিম, সি থেকে হার, দে থেকে দেম, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে কি অবজেক্ট, এগুলো হচ্ছে কি সাবজেক্ট, এগুলো হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে। আচ্ছা দেখো কি বলছে, তাহলে কি বললাম, লেটের পরে এই যে ওয়ার্ডগুলো আছে, এই যে কনসেপ্ট আছে, কি বলছে, লেট, লাইক, প্রিপোজিশন, এই তিনটের পরে সবসময়ের জন্য কি বসবে না, সবসময়ের জন্য হচ্ছে আমার অবজেক্টিভ কেস বসবে, ঠিক আছে। তাহলে লেট উই গো নাও, দেখো লেট বলেছে, লেটের পর কি আছে উই, তাহলে লেট উই কি হবে, তাহলে কি হবে, উই যেহেতু যে থাকবে তার প্লুরাল ফর্ম, তার অবজেক্ট ফর্ম, তাহলে উইর দেখো উই কি আছে, উইর অবজেক্ট ফর্ম কি আস, তাহলে কি হবে এখানে লেটাস, লেটাস গো নাও, ঠিক আছে, লেটাস গো নাও। পরে বাক্য দেখো কি বলছে, সি শাউটেড অ্যাড উই, দেখো অ্যাড দেওয়া আছে, প্রিপোজিশন কি কি হয়, প্রিপোজিশন কোনগুলো, প্রিপোজিশন কোনগুলোকে বলা হয়, প্রিপোজিশন কি হয়, অন, আন্ডার, বিলো, অন, আন্ডার, বিলো, BELLOW, তাই না। তারপর কি আছে, তারপর বলতে পারো হচ্ছে অ্যাবাভ, তারপর হচ্ছে ওভার, তাই না, অ্যাট, ফ্রম, এগুলো সব প্রিপোজিশন। তাহলে এদের পর এই যে এই ওয়ার্ডগুলো অনেক আছে আরো, ঠিক আছে, এদের পরে সবসময়ের জন্য কি বসে না, সবসময়ের জন্য হচ্ছে অবজেক্ট ফর্ম বসে, যে বসবে তার অবজেক্ট ফর্ম। তাহলে দেখো সাউটের উপর দেখো অ্যাড আছে, এই যে অ্যাড লিখেছি আমি এখানে অ্যাড, তাহলে অ্যাডটা প্রিপোজিশন, এদের পরে কি বসবে, অবজেক্ট ফর্ম বসবে। কিন্তু উইটা কি, দেখো উই কি দেওয়া আছে, সাবজেক্টে দেওয়া আছে, তাহলে অবজেক্ট ফর্ম কি আস, তাহলে উই কেটে এখানে কি করতে হবে, আস করতে হবে। তারপর কি বলে দেখো লাইক, দেখো যে লাইক দিয়েছে, লাইক, এই যে লাইক দিয়েছে, লাইকের পরও কি বসে, সবসময় অবজেক্টিভ কেস বসে। তার মানে হি দিয়েছে, তাহলে হিটা কি সাবজেক্ট, কিন্তু লাইকের পরে কি বলেছি অবজেক্ট বসবে, তাহলে হি অবজেক্ট ফর্ম কি না স্যার হিম, তাহলে এখানে কি বসবে, হিম বসবে। হলো, কি বললাম বুঝে গেল। আবার বলেছি দেখো কি বলছে, এখন কনসেপ্ট দিয়েছে কি কি, ধারণা দিয়েছে, তোমার বলছি যে লেট, লাইক আর প্রিপোজিশন, এই তিনটে যদি থাকে, এই তিনটের পরে সবসময়ের জন্য অবজেক্ট, যে ওয়ার্ডটা বসবে তার অবজেক্ট ফর্ম বসে, যদি তার অবজেক্ট ফর্ম থাকে, তাই না, তাহলে তার অবজেক্ট ফর্ম বসবে। আমি অবজেক্ট ফর্ম এবং সাবজেক্ট ফর্ম লিখে দিচ্ছি, আই থেকে মি, উই থেকে আস, ইউ থেকে ইউ, হি থেকে হিম, সি থেকে হার, দে থেকে দেম, লিখে দিচ্ছি। এগুলো অবজেক্ট, এগুলো সাবজেক্ট। এবার প্রথম বাক্য লেট দিয়েছে, এখানে বলছে লেটের পরে অবজেক্ট বসে, তাহলে লেটের পর উই আছে, তাহলে উইটা আমরা কোথায় পড়ে এসেছি, উই সাবজেক্টের ঘরে পড়ে এসেছি, তাহলে কিন্তু উইর অবজেক্ট ফর্ম কি আস, তাহলে উইর পরে অবজেক্ট বসে বলে ওই জন্য উই কেটে কি লিখলাম, আস, ঠিক আছে, উই কেটে আস লিখলাম। আচ্ছা তারপরে কি বলছে, সি শাউটেড অ্যাড, অ্যাডটা কি বললাম, দেখো অনেকগুলো প্রিপোজিশন হয়, অন, আন্ডার, বিলো, তারপর বিফোর, আফটার, তারপর ওভার, অ্যাড, উইথ, ফর্ম অনেক কিছু থাকে, তার মধ্যে গুটি কয়েক লিখেছি। অ্যাড আছে, এই যে প্রিপোজিশন এখানে অ্যাড দিয়েছে, তাহলে অ্যাডের পর প্রিপোজিশনের পর সবসময় কি বসে, অবজেক্ট বসে। আস আছে দেখো, কিন্তু উই দিয়েছে এখানে, তাহলে উইটা কি উই সাবজেক্ট, কিন্তু এখানে বসবে কি আস, কারণ একটা অবজেক্ট নেয়, তাই না, কারণটা হচ্ছে কি অবজেক্ট নেয়, তাহলে এখানে উই কেটে কি করতে হবে, আস করতে হবে। এখানে এখন লাইক দিয়েছে, লাইক দিয়েছে, লাইক ওয়ার্ডটা মনে রাখবে, লাইকের পর সবসময় অবজেক্ট বসে। হি দিয়েছে, তাহলে হিটা কি না স্যার হিটা হচ্ছে সাবজেক্ট বসছে দেখলাম, তাহলে কিন্তু লাইকের পর তো অবজেক্ট নেয়, তাহলে অবজেক্ট হির অবজেক্ট যে থাকবে তার অবজেক্ট, তাহলে হির অবজেক্ট কি না স্যার হিম, তাই এখানে হিম বসছে। কি বললাম বোঝা গেল। পরের কোশ্চেনে চলো কি বলছে। আচ্ছা দেখো তারপর কি বলছে, অ্যাজ সুন অ্যাজ, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষা মারাত্মক পরিমাণে আসে, তোমরা গ্রামারটা বাড়িতে পড়ে এসো, মানে মাধ্যমিক লেভেলে করে এসছো, এইচএস লেভেলেও পড়েছো আমি জানি। অ্যাজ সুন অ্যাজ দ্য লায়ন শ দ্য ডিয়ার হি বিগেন টু রান আফটার, ছিল, আছে। আচ্ছা সবসময় মনে রাখবে গ্রামারের ক্ষেত্রে কি হয়, অ্যাজ সুন অ্যাজ থাকলে তারপর সাবজেক্ট,
এবং অ্যাজ সুন অ্যাজ থাকা মানে করতে হয় হচ্ছে পারফেক্টে করতে হয়। পারফেক্ট কোন পারফেক্ট? পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্টের গঠন প্রণালী কি? সাবজেক্ট হ্যাড ভিত্রি এবং ডট ডট দিয়ে এখানে দুটো বাক্য অবশ্যই থাকবে। এই যে একটা বাক্য দেখো, এই যে একটা বাক্য আর এ পাশে একটা বাক্য, দুটো বাক্য অবশ্যই থাকবে। দুটো বাক্যকে কানেক্ট করার জন্য এই জায়গাটা তোমাকে অতি অবশ্যই দেন ব্যবহার করতে হবে। এই জন্য কোশ্চেনে তোমাকে মাধ্যমিক লেভেলে দেওয়া থাকতো, কি দেওয়া থাকতো, যে ব্র্যাকেটে লেখা থাকতো ইউজ নো সুনার হ্যাড ডট 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 দিয়ে দেওয়া থাকতো দেন দেওয়া থাকতো। তাহলে অ্যাজ সুন অ্যাজ পড়তে কি হতো? নো সুনার হ্যাড। অ্যাজ সুন পড়তে কি হতো? নো সুনার হ্যাড হতো। তারপর দি সাবজেক্ট যা থাকে তা থাকে কি হয়? দি লায়নকে দি লায়ন। তারপর কি থাকছে? তারপর কারণটা কি না, নো সোনারের পর কি দিয়েছে? নো সোনার হ্যাড বসাতে বলেছে, হ্যাড বসায়নি। কেন বসায়নি? হ্যাডটা কি? হ্যাডটা কি? অক্সিলারি ভার্ব। হ্যাড কোথায় বসে? সাবজেক্টের পরে হচ্ছে অক্সিলারি ভার্ব, তারপর হচ্ছে মেন ভার্ব, তারপর হচ্ছে অবজেক্ট। তাহলে সাবজেক্টের পর অক্সিলারি ভার্ব, তাই হ্যাডটা অপেক্ষায় রেখেছি। সাবজেক্ট কে ছিল? দি লায়ন, তাহলে দি লায়ন বসে গেল, তারপর হ্যাড বসিয়ে দিলাম। এবং হ্যাড থাকলে কি হয়? হ্যাড থাকলে কি হয়? ভার্বের থার্ড ফর্ম হয়। তাহলে এখানে কি দেওয়া আছে? সি স, একটু আগে আমি লিখলাম সি স আর হচ্ছে সিন। তাহলে সি স সিন কোনটাতে দেওয়া আছে? V2 তে দেওয়া আছে। কিন্তু হ্যাড থাকলে কি বসে বললাম, এর আগে হ্যাড ছিল না তাই সতে ছিল, এবারে হ্যাড চলে এসছে। হ্যাড থাকা মানে কোন ফর্মে বসবে? V3 ফর্মে। তাহলে সর থার্ড ফর্ম কি আছে? সিন। তাহলে তোমাকে এখানে কি লিখতে হবে? সিন। কি বলে বোঝা গেল? সিন। তারপর দা ডিয়ার, ঠিক আছে, দা ডিয়ার। এবং তারপর দুটো বাক্য যুক্ত করার জন্য কি করতে বললাম? দেন। এই জন্য ডট ডট দিয়ে মানে কি এই ওয়ার্ডগুলো লেখা হলো। তারপর দ্বিতীয় বাক্য শুরুতে দেন ইউজ করা হলো। করে কি করলো? যা আছে তা লিখে দিল। বিগেন হি বিগেন টু রান রান আফটার। কি বললাম বুঝে গেল? এবং ভালো করে খেয়াল রাখবে, এখানে একটা কমর দেয়, মানে কমন ইরোর দেয় কিসে? না, যেটা যে এই ডিয়ারের সবসময় মাঝে মাঝে পুরেল করে দিতে পারে। ডিয়ারের পুরেল ফর্ম কি বলো? ডিয়ারে কখনো পুরেল ফর্ম হয় না, ডিয়ার থেকে ডিয়ার্স কখনো হয় না, ডিয়ার থেকে কখনো ডিয়ার্স হয় না, ডিয়ার থেকে ডিয়ারই হয়। কথাটা খেয়াল রাখবে। এটা দিয়ে থেকে তোমাকে কমন ইরোর ডিয়ার্স আর দিয়ে দিল, তুমি ভাববে ডিয়ার অনেকগুলো হরিণ তার মানে আর হবে, কিন্তু এই পার্টটা ইরোর হয়ে যাবে, কারণ ডিয়ারের সঙ্গে কখনো এস নেয় না। কথা খেয়াল রাখবে। তাহলে কি বললাম? গ্রামারটা আবার ভালো করে দেখো। অ্যাজ সুন অ্যাজ থাকলে নো সুনার হ্যাড হয়, বসিয়ে দিলাম। এটা তোমার করতে দেবে না অবশ্য, আমি এটা এমনি গ্রামারটা করে দেখালাম। তার মানে কি, এখানে তোমার অতি অবশ্যই এই জায়গাটা হ্যাড আসবে। তাহলে হ্যাড এলে এখানে হ্যাড আসবে, আর হ্যাড আসা মানে এখানে V3 হবে। এই জন্য এই পার্টটা ভুল আছে, ঠিক আছে, এই জন্য এই পার্টটা ভুল আছে, এখানে হ্যাড সিন হবে। হ্যাড সিন বসালে তবে উত্তর আসবে, মানে এই পার্টটা ভুল রয়েছে। এই পার্টটা হচ্ছে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তারপর কি বলতে হবে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, একদম যেটা প্রথমে আমি বলেছিলাম। কি বলেছিলাম বলতো? এখানে কি দিয়েছে? দ্য টিচার অ্যাডভাইস দ্যাট দ্য স্টুডেন্ট শুড টেকেন কেয়ার দেয়ার হেলথ। পড়লে মনে হবে যেন কোনো ভুল নেই, ঠিক আছে, পড়লে মনে হবে কোনো ভুল নেই, একদম দারুণভাবে লেখা আছে, কোনো সমস্যা ব্যাপক আছে, সব নো এরর হয়ে যাবে। কিন্তু বাবা প্রত্যেকটা কমন নো এরর অবশ্যই তোমাকে বের করতে দিয়েছে, আর নো এরর করলে হবে? আছে, নো এরর হয়, ঠিক আছে, নো এরর হয় না, হয়, খুবই কম। তাহলে কি বলছি দেখো, আগের দিন এটা বুঝিয়েছিলাম। কি বুঝিয়েছিলাম? দেখো, অক্সিলারি ভার্বগুলো তো বোর্ডের উপরে আমি একদম লিখেই দিয়েছি আজকের অক্সিলারি ভার্বগুলো, সবার প্রথমে, ক্লাস শুরুর প্রথমে দেখো একদম উপরে লিখে দিয়েছি এখানে অক্সিলারি ভার্ব। কিন্তু কিছু কিছু মোডাল থাকে, কিছু কিছু মোডাল এবং ফিউচারের জন্য ব্যবহার করা হয়। কি? দেখো বলছি, ফিউচার টেন্সের জন্য কি হয়? ফিউচার টেন্সে কি হয়? শ্যাল এবং উইল ব্যবহার করা হয়। আচ্ছা, মোডালের জন্য কি ব্যবহার করা হয়? মোডাল ভার্ব কোনগুলো? মোডাল অক্সিলারি ভার্ব, এই শ্যালের পাস্ট হচ্ছে শুড, উইলের পাস্ট উড, ক্যান কুড, আর মে মাইট, আর হচ্ছে মাস্ট। মে মাইট মাস্ট, তাহলে এতগুলো অক্সিলারি ভার্ব, এটা মডাল অক্সিলারি ভার্ব। এদের পরে ভার্ব বসে, এদের পরে ভার্ব বসে, হয়ে গেল। ভার্ব বলতে কি? V1। ভার্ব বলতে কি? V1 বসে, V1 মানে প্রেজেন্ট টেন্স বসে, ঠিক আছে। কালিটা চেঞ্জ করে নি, তবে বুঝতে গিয়ে সুবিধা হয়। দেখো V1 বসে, কিন্তু মনে রাখ এরা মানে এদের প্রথমে তো সাবজেক্ট, কেন এটা অক্সিলারি ভার্ব, এখানেও সাবজেক্ট প্লাস শ্যাল উইল ভার্ব, তারপর হচ্ছে অবজেক্ট, হলো। আবার এখানেও সাবজেক্ট প্লাস শুড উড ক্যান কুড মে মাই, এগুলোর মধ্যে একটা,
প্লাস তারপরে কি থাকছে অবজেক্ট, ভার্ব অবজেক্ট। কিন্তু এদের আর একটা গঠন প্রণালী আছে, এটা 1 নম্বরে। 2 নম্বরে কি দিচ্ছে, 2 নম্বরে এই ফিউচারেই বলছি, ফিউচারের প্রথম সাবজেক্ট হচ্ছে এখানে, তারপর কি থাকছে শ্যাল উইল হলো, এবং এদের পরেই ব্যাপারটা আমরা শ্যাল বি উইল বি বলি না, যদি বি বলে দেয়, যদি বি দেওয়া থাকে তাহলে অবশ্যই শুধু ভার্ব হবে না, এখানে V3 হবে। এটা আমি কালকেরও বলেছিলাম, গতকালের ক্লাস। তারপরে অবজেক্ট হবে। আর দ্বিতীয়টাতে কি হবে, এটাতে কি হবে, এটাতে হবে সাবজেক্ট প্লাস মোডাল ভার্ব। মোডালগুলো লিখে এমনি মোডাল লিখে দিলাম, সবগুলো লিখছি না, মোডাল প্লাস যদি বি দেয় তাহলে অবশ্যই V3 দিতে হবে, প্লাস অবজেক্ট। অর্থাৎ ব্যাপারটা কি জানালো, ব্যাপারটা হচ্ছে এটাই যে বিটা হচ্ছে কি করলো, বি আসার জন্য ভার্বের থার্ড ফর্ম বসছে, বি আসার জন্য ভার্বের থার্ড ফর্ম বসছে। যদি বি না থাকে এ V3 হচ্ছে না, V1 থাকছে। বি এখানে বি না থাকলে V3 মানে বি না থাকলে V3 হচ্ছে না। এখানে দেখো কি দিয়েছে, শুড মানে কি দিয়েছে, মোডাল। এটা কি, তাহলে স্যার সাবজেক্ট মোডাল, তারপর কি রয়েছে দেখো টেক টু টেকেন মানে কি দিয়েছে V3। তাহলে দেখো মেন ভার্ব, এই যে মেন ভার্ব কোথায় গেল জানো, সরি মোডাল, এই যে মোডাল, আর এই দেখো V3, মোডাল V3, মোডাল V3। তাহলে এদের মাঝখানে কি পড়ছে, V3 থাকতে কি দিতে হবে, V3 থাকতে কি দিতে হবে, বি দিতে হবে। তার মানে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এখানে কি হবে, বি হবে। আমার আর বলার কোনো কথা নেই, আশা করি তোমরা ভালোই বুঝতে পারছো ব্যাপারটা, ঠিক আছে। এইভাবে হচ্ছে, এইভাবে গ্রামারগুলো হচ্ছে এখানে, ঠিক আছে। তোমরা সিরিয়াসলি ভাবে এগুলোকে নোট ডাউন করো, ভালোই পড়তে থাকো, ঠিক আছে। আর গত ক্লাসের একটা কনসেপ্ট আমি একটু মনে হয় ভুলই বলেছিলাম তো, ব্লাইন্ডের যে তোমরা অনেকে বলছো স্যার ব্লাইন্ড হবে, হ্যাঁ তোমরা ঠিকই বলেছো। আসলে আমি কি করছিলাম যে এই পার্টটা তোমাদের তো কমন এরর বার করতে বলেছে, সেই পার্টটা আমি যেতে পারছি না এখন, যদি যাই আমি সেই পিডিএফটা নেই, এই সময় ডিলিট করে দিয়েছি, ঠিক আছে। তা ওই জন্য বলছি যে এখানে এমনি বলেছি যে কমন এরর মানে কি, যে পার্টে ভুল আছে বার করতে বলছে। আর এই পার্টে যেহেতু ব্লাইন্ডস থেকে ব্লাইন্ড করলেই মানে টোটালটা ঠিক থাকে, আমি কি বলেছিলাম মানে সেন্টেন্স ইমপ্রুভমেন্টের জন্য এ পাশে এস যুক্ত করেছিলাম, ঠিক আছে। অতএব ওটা এস যুক্ত করে আমার কায়দা মারার কোনো প্রয়োজন নেই, এস বাদ দিলে যদি আমার এটা কমন এরর হয়ে যায়, তাহলে এই পার্টটা আমার ব্লাইন্ডসেই হবে কি কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। ওকে, আর কথা বাড়াবো না, তোমরা ভালোভাবে থাকো, ক্লাসগুলোকে ভালো করে প্র্যাকটিস করো। আজকে প্রচুর কথা বলেছি, প্রচুর গ্রামার শিখিয়ে দিয়েছি, অনেক কথা বলেছি, সেগুলোকে সুন্দরভাবে নোট ডাউন করো, ঠিক আছে। আর বারবার করে তোমাদেরকে বলছি, আমি রিকোয়েস্ট করছি আমার তরফ থেকে, তোমাদের উন্নতি আমার উন্নতি, তোমাদের সাফল্যে আমার সাফল্য, এবং আমাদের সাফল্য, তাই না। সেই জন্য বলছি ক্লাসটাকে লাইক করো, বেশি বেশি করে শেয়ার করো, যত শেয়ার করবে তত আমার মোটিভেশনটা বাড়বে, কিংবা তোমরা যত কমেন্টে বলবে স্যার ক্লাস ভালো হচ্ছে, কিংবা আমাকে অমুকটা দিন তুমুকটা দিন, হ্যাঁ এটা করালে ভালো হয়, এইভাবে পড়ালে ভালো হয়, তোমাদের সাজেশন তোমাদের চাহিদা আমাকে আরো উদ্দীপ্ত করবে, আমাকে আরো তোমাদের সাফল্যে পৌঁছে দেওয়ার জন্য আমাকে অনেকটাই মানে অনুপ্রাণিত করবে। তাই তোমাদের আমার খুব রিকোয়েস্ট যে তোমরা প্রত্যেকেই চ্যানেলটাকে, যে ভিডিওগুলো আছে তোমরা শেয়ার করে দাও, এবং আমাকে বলো যে কোন ক্লাসগুলো করতে হবে। আজকে তোমাদের বলে দিচ্ছি, আগামীকাল তোমাদের আমি সিনোনিমের একটা বিশাল ভালো সুন্দর একটা চমকদার একটা ক্লাস নিয়ে আসবো, যেমনটা তোমাদের ইডিএম করিয়েছিলাম, একদম সহজ ভাষাতে ট্রিক দিয়ে আমি তোমাদের বোঝাবো, কোনো মেন্টাল প্রেসার আমি তোমাদের উপর দেবো না, ঠিক আছে। আমি যেমনটা শিখেছি তোমাদের আমি তেমনটা শেখাবো, তেমন ভাবে তোমাদেরকে আমি নিয়ে যাবো। আমি তোমাদের সাথে আছি, তোমরা আমার সঙ্গে থাকো, তোমরা তো এইভাবে এগিয়ে যাও, ঠিক আছে। আর কথা না বাড়িয়ে ক্লাসটা শেষ করছি, ভালো থেকো, টাটা।